आनो भद्रा कृतबो यन्तु विश्वतः। नमस्कार, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছে। আজ অচিন্ত কুমার তপাদার প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের প্রথা অনুযায়ী প্রথমে যাদের নামে এই স্মারক বক্তৃতা তাদের সম্বন্ধে ছোট্ট একটি রচনা পাঠ করা হচ্ছে। অচিন্ত কুমার তপাদার 1938 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসে বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত মিচা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা যোগেশচন্দ্র তপাদার, মাতা ভোলা দেবী। পিতা সঙ্গীত সাধক ছিলেন, মাতা ছিলেন ভক্তিপরায়ণা ও বুদ্ধিমতী মহিলা। মেধাবী অচিন্ত স্থানীয় সিহারসোল রাজ উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠন শেষ করে আসানসোল কলেজে ভর্তি হন। মাত্র 15 বছর বয়সে রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কৃপাদৃষ্টি তাঁর উপর পড়ে। তিনি অচিন্তকে দেখা মাত্রই তাকে মন্ত্রদীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করলে সেদিনই সে গুরুদেবের অশেষ কৃপালাভে ধন্য হয়। দীক্ষাদানের পরেই গুরুদেব তাকে রামকৃষ্ণ সংঘে যোগদানের জন্য আহ্বান করেন। মাতার অনুমতি মিললেও পিতার অনুমতি না মেলায় তাঁর পক্ষে রামকৃষ্ণ সংঘে যোগদান করা সম্ভব হয়নি। সে আক্ষেপ তাঁর আমৃত্যু ছিল। এরপর উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজে, সেন্ট জেভিয়ার্স কলেজে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। বালিতে থাকার সুবাদে বেলুড় মঠে নিত্য যাওয়া আসার জন্য বহু প্রাচীন ও প্রথিতযশা সন্ন্যাসীদের স্নেহ ও সংস্পর্শ লাভে ধন্য হন। ফলে তাঁর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির হয়ে যায়। এরপর তিনি রানীগঞ্জ শিল্পাঞ্চলে চলে আসেন। এই অঞ্চলের শ্রী রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের সহায়তায় ও আসানসোল রামকৃষ্ণ মিশনের পৃষ্ঠপোষকতায় ছাত্র ও যুব সমাজের মধ্যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ভাবধারা প্রচারে আত্মনিয়োগ করেন। এতে তাঁর দুই জ্যেষ্ঠা ভগিনী মিনতি ও চিন্ময়ী আত্মনিয়োগ করার ফলে 1982 খ্রিস্টাব্দে রানীগঞ্জে বিবেকানন্দ সেবা কেন্দ্র আত্মপ্রকাশ করে। এই সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সভাপতি রূপে তিনি 2005 খ্রিস্টাব্দে পর্যন্ত যুক্ত ছিলেন এবং আমৃত্যু এর সদস্য ছিলেন। তিনি বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সভার 1977 খ্রিস্টাব্দ থেকে আজীবন সদস্য ও আসানসোল রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির আমৃত্যু সদস্য ছিলেন। তিনি ও তাঁর ভগিনীরা মিলে তাদের সমস্ত পৈতৃক ও সোপার্জিত সম্পত্তি রামকৃষ্ণ মঠ ও মিশনকে আইনানুসারে উৎসর্গ করে নিজেদের ধন্য বলে মনে করতেন। সদাচারী, সদা হাস্যময়, অকৃতদার এই মানুষটির সংস্পর্শে যিনি এসেছেন তিনি তাকে ভালোবেসেছেন, মনে রেখেছেন। 2011 সালে শ্রী শ্রী দুর্গা মহাষ্টমীর দিন 73 বছর বয়সে রামকৃষ্ণ লোকে তিনি গমন করেন। দুই ভগিনীও এখন আর সশরীরে নেই। অচিন্ত কুমার তপাদার স্মারক বক্তৃতা স্বর্গীয় মিনতি তপাদারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। এবার শ্রী প্রণবেশ চক্রবর্তী সম্বন্ধে দু চার কথা, যিনি এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে বিশেষভাবে পরিচিত। প্রণবেশ চক্রবর্তীর জন্ম অধুনা বাংলাদেশের ঢাকা জেলায় 1941 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। পিতা অমূল্য চক্রবর্তী ও মাতা কল্যাণী দেবী। পিতা অমূল্য চক্রবর্তী স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী আন্দোলনে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার পর সরকারি চাকরিতে যোগ দেন। কর্মস্থল ছিল বর্ধমান। বালক প্রণবেশ শৈশবেই পিতাকে হারান। তারপর নানা প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেন। স্বামী বিবেকানন্দই ছিলেন তাঁর পথপ্রদর্শক ও তার গর্ভধারিণী মা ছিলেন অনুপ্রেরণা। প্রথমে বর্ধমানের বাণীপীঠ স্কুলে,
তারপর কলকাতায় হিন্দু স্কুলে পড়াশোনা। আচার্য করুণাময় সরস্বতী ছিলেন তার মাতুল। পিতৃমাতৃহীন হয়ে করুণাময়ের কাছেই বড় হন। স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। এছাড়া এলাহাবাদ থেকে অ্যাপ্লাইড নিউট্রিশন এবং দেরাদুন থেকে সমাজবিজ্ঞানে ডিপ্লোমা করেন। খেলাধুলা এবং নাটক লেখা ও অভিনয় পারদর্শী ছিলেন। প্রথম জীবনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে লোকশিক্ষা পরিষদে অধ্যাপনার কাজ, পরবর্তী জীবনে সাংবাদিকতা, দৈনিক বসুমতী ও যুগান্তর পত্রিকায় সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কিছুদিন সাংবাদিকতা করেন। ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চার প্রতি গভীর আকর্ষণ ছিল। কলেজ জীবনে নতুন পাতা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। এছাড়া পল্লীশ্রী নামে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। সেই সময়কার দৈনিক জনসেবক পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন। পরে দৈনিক বসুমতী, সাপ্তাহিক বসুমতী ইত্যাদি পত্রিকায় দায়িত্বপূর্ণ কাজ করেন। কবিতা, গল্প, নাটক ও শিশু সাহিত্য সৃষ্টিতে খুবই উদ্যমী ছিলেন। টুকলো গোয়েন্দা নামে ছোটদের জন্য লেখা গল্পগ্রন্থ বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিধান শিশু উদ্যান পরিচালিত খেয়াল খুশি পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন। এছাড়া শুকতারা, নবকল্লোল, বর্তমান, উদ্বোধন, নিবোধত প্রভৃতি পত্রিকায় নিয়মিত লেখক। মাতৃশক্তি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, রাজপথ, প্রাত্যহিক সংবাদ পত্রিকার সম্পাদক, আনন্দবাজার, প্রতিদিন, লোকসেবক প্রভৃতি পত্রিকায় নিয়মিতই লেখালেখি করেছেন। বর্তমানে বিপুল জনপ্রিয় শাশ্বত নির্ভীক পথিক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। স্বামী বিবেকানন্দের আদর্শে জীবনপাত করার সংকল্প নিয়ে স্কটিশ চার্চ কলেজে একটি পূর্ণাঙ্গ নৈশ বিদ্যালয় পরিচালনা করেছেন। এছাড়া হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন গ্রামে গ্রাম সংগঠনের কাজে আত্মনিয়োগ করেন। কলেজের সতীর্থদের নিয়ে বন্যাত্রাণে বেশ কয়েকবার ঝাঁপিয়ে পড়েছিলেন। পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে বিবেকানন্দ যুব আন্দোলনের সূচনা করেন এবং 22টি সেবামূলক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। বিবেকানন্দ ভাব সমন্বয় কেন্দ্রের উদ্যোগে 10 বছর ধরে সারা বাংলা বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলনের সংগঠক, গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ স্টাডি সার্কেলের পরিচালক, শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির অনুপ্রেরণায় একটানা 25 বছর ধরে বিবেকানন্দ চর্চা ও গবেষণার কাজ করেছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে বিবেকানন্দের রাষ্ট্রচিন্তা, শ্রীরামকৃষ্ণের সমাজ দর্শন, কল্পতরু শ্রীরামকৃষ্ণ, মহাপুরুষের জীবনে অলৌকিক কাহিনী, শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ, দক্ষিণেশ্বরে মা শারদা, রামকৃষ্ণ মিশন ও ভগিনী নিবেদিতা, দেবতা অনুরাগী রবীন্দ্রনাথ, এই বাংলায় 2 খণ্ডে, বিবেকানন্দের ছেলেবেলা, বয়হুড অব বিবেকানন্দ, ভারতে প্রথম সমাজতন্ত্রী বিবেকানন্দ, মহাজীবন এবং টুকলো গোয়েন্দা। সাহিত্য চর্চার পাশাপাশি নাট্য জগতেও তিনি বিচরণ করেছেন। নানা নাটক রচনা করেছেন, যেমন তদন্ত, পদ্মার জল, লাল ও অঙ্গীকার, এই 3টি নাটক ইত্যাদি। 2004 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি তাঁর স্ত্রী শ্রীমতী সুচেতা চক্রবর্তীর পরলোক গমনের পর তিনি কিছুটা মানসিকভাবে একা হয়ে যান। 2011 খ্রিস্টাব্দের 28 সেপ্টেম্বর তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। তাঁর 2 পুত্র বর্তমান এবং বর্তমানে তার বহু অনুরাগী। আজ অচিন্ত কুমার তপাদার ও প্রণবেশ চক্রবর্তী স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট লেখক ও বক্তা সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং IIT খড়গপুরের প্রাক্তনী। বিজ্ঞানের ছাত্র, কিন্তু শিল্পচর্চা প্রথম থেকেই, সঙ্গীত পরিচালকও বটে। সেই সঙ্গে ইতোমধ্যে তার ইংরেজিতে কতকগুলি বই বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে, যেমন দ্য আর্যভট্ট ক্ল্যান, দ্য ইকোস ক্ল্যান, দ্য ব্রোকেন অ্যামোরেত্তি, যেগুলো বহুল প্রশংসিত হয়েছে। আর খুব সম্প্রতি
এগুলি অবশ্য কল্পনা এবং তথ্য দুটির চমৎকার মিশেল। আর খুব সম্প্রতি তাঁর একটি বই প্রকাশিত হয়েছে যা বুদ্ধিজীবী মহলে বিশেষ সাড়া ফেলেছে। সেটি সম্পূর্ণরূপে তথ্যের উপর ভিত্তি করে, জগদীশচন্দ্র বোস, দ্য রিলাক্টেন্ট ফিজিসিস্ট। আজকে তার বক্তৃতার বিষয় আচার্য জগদীশচন্দ্র বোসের বিজ্ঞান এবং অদ্বৈত বেদান্ত। সুদীপ্ত দাসকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। হ্যালো, নমস্কার। উপস্থিত সকলকে আমার সবিনয় এবং সশ্রদ্ধ প্রণাম আর ধন্যবাদ আজকের এই সান্ধ্য সভায় আসার জন্য। শুরু করার আগে আরও কিছু ধন্যবাদ আমার দেওয়া উচিত, মানে যাদের না হলে আজকের এই সভাতে অ্যাকচুয়ালি আমার আসা সম্ভব হতো না। তার মধ্যে প্রথম হচ্ছেন স্বামী সুপর্ণানন্দ, আমাদের প্রিয় সত্যদা। আমি যখন 34 বছর আগে নরেন্দ্রপুরে ভর্তি হই তখন সত্যদা আমাদের প্রিন্সিপাল ছিলেন। তারপর থেকেই ওনার স্নেহধন্য, ওনার বাৎসল্য পেয়ে বড় হয়েছি। আর আমার থেকে আমার মা বাবার সাথে সত্যদার পরিচয় অনেক বেশি, কারণ আমি বহু বছর আগেই কলকাতা থেকে বাইরে চলে গেছি। আজকে আমার মা বাবা এখানে আছেন। আর সত্যদার এই গত নন্দপুরে ছাড়ার পরে 32 বছর হয়ে গেছে, কিন্তু মানে তার সত্ত্বেও সত্যদার সাথে আমাদের সম্পর্ক, আমাদের ব্যাচের সবার সম্পর্ক এখনও অটুট। ওনার স্নেহধন্য আমি, এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার। আর আজকের এই অনুষ্ঠানের জন্য ওনার অনুপ্রেরণা এবং ওনার সাহায্য ছাড়া হতো না। দ্বিতীয়ত, যিনি আমার সম্বন্ধে এত সুন্দর সুন্দর কথা বললেন সেটা শোনা আমারই একটু অপ্রস্তুত লাগছিল। শক্তিপ্রসাদ মিশ্র। আমি যখন প্রায় 40 বছর আগে পুরুলিয়াতে ভর্তি হই, আমাদের ইংলিশ শিক্ষক ছিলেন শক্তিদা। কিন্তু ইংলিশ শিক্ষক বললে ঠিক শক্তিদাকে বোঝানো যায় না। আমি একটাই ছোট উদাহরণ দিই। আমি যখন 6-এ ভর্তি হই তখন, আর এখনও নিশ্চয়ই, পুরুলিয়াতে একটা এক্সিবিশন হতো স্টুডেন্টদের নিয়ে। সেখানে ইন্ডোলজি বলে একটা ডিপার্টমেন্ট ছিল, যেটা শক্তিদা চালাতেন। আমি এখনও হল্প করে বলতে পারি ভারতবর্ষে কটা ইউনিভার্সিটি আছে যেখানে ইন্ডোলজি নিয়ে একটা এক্সিবিশন হতে পারে। আর সেখানে একটা বাচ্চাদের স্কুলে, ওকে ওটা বাচ্চাদের স্কুল না, কিন্তু 6-7-এর ছেলেদের নিয়েও যে একটা ইন্ডোলজি বলে একটা এক্সিবিশন চালানো যায়। আর এটা 1985-এর কথা বলছি। তো মানে ভারত প্রেম বা ভারত সম্বন্ধে ভালোবাসা, ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসা, ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান মিউজিককে ভালোবাসা, সেটা আমার ওই ইন্ডোলজির এক্সিবিশন থেকেই আমার পাওয়া। আর ছোটো ছোটো অনেক কথা এখন মনে পড়ছে যে আমি যেহেতু বেহালা বাজাতাম, তো আই গট এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ইন্টু দ্যাট থিং। আর তখন মাল্টিমিডিয়ার যুগের আগে, রাইট, তখন অডিও ভিজুয়াল শো করা হতো যেখানে লাইভ মিউজিক পারফরমেন্স। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি রবীন্দ্রনাথের অসামান্য সুর দেওয়া শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, যেটা উপনিষদের একটা সুন্দর কবিতা, রবীন্দ্রনাথের সুর দেওয়া, সেটা আমি প্রথম শুনলাম সেখানে। শুধু তাই নয়, আই অলসো গট টু হিয়ার লট অফ সংস, মানে গুজরাটি গান, কানাডা গান, মারাঠি গান। তার আগে ভারতবর্ষে অন্যান্য ভাষার শব্দটা কীরকম ছিল, অন্যান্য ভাষা শুনতে কীরকম, সেটা আমি জানতাম না। তো থ্যাংকস টু শক্তিদা যে আমাদের ওরকমভাবে উনি আমাদের বড় হতে সাহায্য করেছেন। তারপরে মুফতি শামীম শওকত, আমার ছোটোবেলাকার বন্ধু, পুরুলিয়া নন্দপুরের, এখনও এখানে রয়েছে। অ্যান্ড থ্যাংকস টু হিম আমি যেহেতু এখানে থাকি না, অতএব এরম একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি দরকার, সেটা মুফতি সবসময় মানে নির্দ্বিধায় সেটা আমাকে সাহায্য করেছে। আর আরেকজনের কথা না বললেই নয়, কারণ আমরা কয়েকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে এটিমোলজি হচ্ছে মানে ব্যুৎপত্তি বলে, যেটাকে বাংলায় প্রত্যয়, আমরা হয়তো ছোটোবেলায় পড়েছি, যে কোনো শব্দটাকে ওটা ভেঙে নিয়ে ওটার আদি অর্থটা বার করা খুব দরকার। আর যেহেতু আমরা আজকে ঋগ্বেদ নিয়ে কিছুটা আলোচনা করব, তো ওই শব্দের আদি অর্থটা জেনে নেওয়া একটু দরকার। আর এই জন্য
আমার সবসময় মনে পড়ে আমাদের বাংলা শিক্ষক পুরুলিয়াতে সুশান্ত দে বা সুশান্ত দা বলতাম আমরা, উনি আমাদের প্রত্যয় পড়াতেন। প্রত্যয়টা আমাদের কারোরই ভালো লাগতো, কিন্তু সামহাউ মানে বাংলাতে খুব স্ট্রং ছিলাম না, কিন্তু প্রত্যয়টা প্রচণ্ড ভালো লেগে গেছিলো। এবং তারপরে যখন আমি লেখালেখি শুরু করি, তো লিঙ্গুইস্টিক্স, কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স, এইসব জিনিসগুলো আমার খুব প্রিয় হয়ে যায়। আর তখন এই শব্দটাকে ওর রুটে নিয়ে গিয়ে ওটাকে ভেঙে ফেলে, ওটা রুটটা কি, ওটা ধাতুটা কি, সেখান থেকে মানেটা বার করা, ওই সুশান্ত দেদার খুব আমাদের মাধ্যমিকের সিলেবাসে যাই ছিল সেটা নিয়ে খুব ডিপে যাওয়া সম্ভব না, কিন্তু তা সত্ত্বেও উনি যেভাবে পড়িয়েছিলেন সেটা এখনও আমরা আজকের ওই মানে সুশান্ত দেদা যেভাবে পড়িয়েছিলেন সেভাবে কয়েকটা ঋগ্বেদের কয়েকটা শব্দকে আমরা ওরকমভাবেই আমরা ভেঙে নেব। তো আ লট অফ থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড টু সুশান্ত দেদা। তো আমরা শুরু করি। তো আজকের টপিকটা একটু মানে শুনতে খুব বড় লাগে, অদ্বৈত বেদান্ত এবং জগদীশচন্দ্র বোসের জীবনে অদ্বৈত বেদান্তের প্রভাব, এবং অদ্বৈত বেদান্ত যখন আমরা আলোচনা করব, এবং জগদীশচন্দ্র বোস যেহেতু একজন বৈজ্ঞানিক, তো বিজ্ঞান নিয়েও কিছু আমরা আলোচনা করব। তো জগদীশচন্দ্র বোস, বিজ্ঞান, অদ্বৈত বেদান্ত, এই তিনটেই বেশ বড় মানে বলতে গেলে ভয়ঙ্কর তিনটে বড় বড় শব্দ। আর আমার মতো একজনের পক্ষে এই তিনটে বড় বড় জিনিসকে একটা গেঁথে একটা মালার মতন বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করা খুব একটা সহজ ব্যাপার না, তাও আমি চেষ্টা করব। আর কিছু টেকনিক আমরা আজকের আমরা ব্যবহার করব। তার মধ্যে একটা হচ্ছে উইল ট্রাই টু ওভার সিম্পলিফাই থিংস। ওভার সিম্পলিফাই করতে গেলে অনেক সময় তো একটু ব্যাপারটা অথেন্টিক নাও হতে পারে। মানে যেমন ধরুন আমরা কোয়ান্টাম ফিজিক্স বা এইসব জিনিসগুলো আমরা ব্যবহার করব না, আমরা একটু ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সব কিছু বোঝানোর বা বোঝার চেষ্টা করবো, যেটা হয়তো 100% অ্যাকুরেট না। যেরকম ধরুন আমরা আজকে ইথার ব্যাপারটা ব্যবহার করব, ইথার তরঙ্গ, যেগুলো মানে ইথার মানে প্রায় 100 বছর আগে অবধিও ইভেন বৈজ্ঞানিকরা মনে করতো যে ইথার বলে একটা জিনিস রয়েছে, যেটা আইনস্টাইন 1905 সালে উনি প্রমাণ করে দেন যে ইথার বলে কিছু নেই। তো কিন্তু তাও আমরা ইথার ব্যাপারটা আমরা আজকে ব্যবহার করব, কারণ তাহলে কি হবে, মানে জিনিসগুলো বুঝতে একটু সুবিধা হয়ে যাবে। কিন্তু মানে এইটা করতে গিয়ে কিন্তু আমরা একটা জিনিস করবো না, যেটা হচ্ছে ওই মানে বুঝতে গিয়ে সুবিধার জন্য একেবারেই মানে যেটাকে বাংলা বলে গাঁজাখুরি, সেটা যেন না হয়। তো তার একটা ছোটো হাস্যকর একটা উদাহরণ দেবো, যেটা আমাদের ছোটোবেলাকার বন্ধু দেবাঞ্জন চক্রবর্তী ওর খুব বলতো। তো আপনারা তো ওই বটতলা সাহিত্যের কথা শুনেছেন। বটতলা হচ্ছে পুরনো চিতপুর রোডের একটা জায়গা, যেখানে ওই বি গ্রেড, সি গ্রেড বাংলা সাহিত্যের বই ছাপা হতো ওখানে। আর ইনফ্যাক্ট স্বদেশীর সময় এই প্রেসগুলো খুব হেল্প করেছিল, কারণ বাকি সব মানে প্রেস বন্ধ হয়ে গেছিলো। যুগান্তর, অমৃতবাজার পত্রিকা, এগুলো যখন বন্ধ হয়ে গেছিলো, তখন এই বটতলা প্রেস থেকেই এই স্বদেশী আমলের বইগুলো ছাপা হতো। কিন্তু ওভারঅল ওই মানে বি গ্রেড, সি গ্রেড বাংলা সাহিত্য ওখান থেকে ছাপা হতো। সেখানে ওরকম একজন থ্রিলার রাইটার ছিলেন। তো উনি এরকম এক জায়গায় লিখছেন যে গ্রামের দস্যু এসে গেছে, কিন্তু গ্রামবাসীরা সব প্রায় ঘিরে ধরেছে, পুলিশ চলে এসছে, কোতোয়াল চলে এসছে, তখন ডাকাত ধরা পড়বেই। সেইখানে সাহিত্যিক লিখলেন, তাহার পর কি জানি কি হইল, দস্যু পলাইয়া গেল। এই যে কি জানি কি হইল, দস্যু পলাইয়া গেল, কেমন করে পলাইয়া গেল সেটা নিয়ে কিছু নেই, কিন্তু হয়ে গেল, রাইট? এই জিনিসগুলো হচ্ছে যেটাকে বলে মানে একদমই বোঝা গেল না কি হলো। এই জিনিসগুলো আমরা আজকের মানে করব না, মানে সিম্পলিফাই করতে গিয়ে এরকমও যেন সিম্পলিফাই না করে ফেলি, যাতে ওরকম যেন না হয় যে কী জানি কী হইলো, সবাই পলাইয়া গেল, রাইট? ওইটা আমরা চেষ্টা করব না করার। আর তো আমরা কি করব, অপারেশনাল প্রিন্সিপালস বলে একটা ব্যাপার, যেটা জগদীশচন্দ্র বোস খুব ব্যবহার করতেন। অপারেশনাল প্রিন্সিপাল মানে হচ্ছে, ধরুন আপনি একটা জিনিসের ব্যাপারে ইনডেপথ না জেনেও মোটামুটি কিছুটা ইমাজিনেশন, কিছুটা কল্পনা দিয়ে ওটাকে বুঝিয়ে নিলেন। যেমন জগদীশ বোস অঙ্কে খুব একটা ভালো ছিলেন না, উনি মানে ভালো ছিলেন না বললে হয়তো একটু বেশি বলা হবে, মানে খুব সাধারণ ছিলেন। কিন্তু এবং উনি একজন বৈজ্ঞানিক ছিলেন, এবং উনি রেডিও সায়েন্স নিয়ে ওনার গবেষণা, কিন্তু কোনো ইকুয়েশন বা কোনো অঙ্ক সে উনি কিছু করতেন না। উনি যেটা করতেন সেটা হচ্ছে ওরকম, মানে অপারেশনাল প্রিন্সিপালসগুলো বুঝে নিতেন, আর কিছুটা কল্পনা, কিছুটা ওরকম মানে কানেক্টিং দ্য ডটস করে করতেন। যেরকম আমরা ওরকম উদাহরণ নিতে পারি। আমরা ধরে নিই যে ইথার আছে। আচ্ছা, ইথার কি? ইথার হচ্ছে ফাইন ম্যাটার বা
সূক্ষ্ম পদার্থ, যেটাকে ইন্ডিয়ান মেটা সায়েন্সে বা ইনফ্যাক্ট আইনস্টাইনের আগে মানে বৈজ্ঞানিকরা মনে করতেন যে মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে যত ওপেন স্পেস রয়েছে সব কিছু ইথার ভরে আছে। আর ইথারকে দেখা যায় না, কিন্তু ওরকম সমুদ্রের জলের মতন, ওরকম জলের মতন কিছু একটা জিনিস যেটা সব জায়গায় ভরে আছে, আর জলের থেকেও সূক্ষ্ম, তাই জন্য আমাদের দেহের মধ্যে ঢুকে পড়তে পারে। মানে চারিদিকে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু ইথার সমুদ্রে ঢাকা। আমরা এখন এটা যদি মেনে নিই, তখন এটাও আমরা ধরে নিতে পারি, ধরুন মানে এটা কল্পনা করতে খুব একটা কষ্ট হবে না যে সমুদ্রে যেরকম ঢেউ হয় সেরকম ইথারেরও মধ্যে ঢেউ হয়, যেটাকে ইথার তরঙ্গ আমরা যদি বলি। তো রেডিও বা এই যে রেডিও ওয়েভ যেটা, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ইথারের তরঙ্গ। ইনফ্যাক্ট আপনারা হয়তো অনেকেই জানেন যে রেডিওর পুরনো বাংলা ওয়ার্ড ছিল ইথার যন্ত্র, এবং এখনও মানে পুরনো বাংলাতে অনেক জায়গাতে আমরা পাই যে ইথারের মাধ্যমে ওরকম কিছু একটা আসলো। মানে এই যে রেডিও ওয়েভসটা যে ইথারের তরঙ্গ, সেটা অনেক দিন অবধি আমরা মনে করতাম। এখন এটা যদি আমরা মেনে নিই যে সমুদ্রের মধ্যে যেরকম ঢেউ হয় সেরকম ইথার তরঙ্গে দিয়ে রেডিও ওয়েভ বা যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওটা যে প্রোপাগেট হচ্ছে, তাহলে এখন ঢেউটা ওটা তৈরি হলো কী করে? এখন একটা পুকুরের মধ্যে একটা শান্ত একদম প্লেন প্লাসিড একটা পন্ড পুকুর, তার মধ্যে যদি আপনি একটা পাথর ফেলে দেন, তো যেখানে পাথরটা ফেললেন সেখানে জলটা একটু ভাইব্রেট করলো, এবং তারপর ওই ভাইব্রেশনটাই আস্তে আস্তে প্রোপাগেট করলো জলের ঢেউয়ের আকারে। তো এটা যদি হয় তাহলে আমরা একটু কল্পনা করে নিতে পারি যে ইথার সমুদ্রের মধ্যে যদি কোথাও কোনো চার্জ পড়ে থাকে, কোনো একটা চার্জকে আপনি একটু ভাইব্রেট করে দিলেন, সেখান থেকে একটা তরঙ্গ হলো, তো সেই তরঙ্গটাই হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে এই যে ব্যাপারটা আমরা করলাম, সেটা দিয়ে আমরা রেডিও ওয়েভ কী করে জেনারেট হয় সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করলাম, এবং তারপর রেডিও ওয়েভ কী করে প্রোপাগেট করে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করলাম, কিন্তু ওই নিটিগ্রিটিতে আমরা গেলাম না, রাইট? এটাই হচ্ছে অপারেশনাল প্রিন্সিপাল, যেটা আজকের আমরা একটু ব্যবহার করব। আর এইখানে যেমন ধরুন এই যে আমরা যখন এটা কল্পনা করে নিলাম, তখন কয়েকটা প্রিন্সিপাল যেটা আমরা সত্য বলে মেনে নিলাম। তার মধ্যে একটা হচ্ছে এই যে কোনো ওয়েভ যদি প্রোপাগেট করতে হয় তার একটা মাধ্যম দরকার। যেরকম সমুদ্রের ঢেউ, ওটা তখনই সম্ভব যখন সমুদ্র তো থাকবে, মানে একটা জলের মাধ্যম না থাকলে ওই ঢেউটা প্রোপাগেট হয় না। আরেকটা আমরা মেনে নিলাম যে কোনো ঢেউ ওটা শুরু করতে গেলে, ওটা স্টার্ট করতে গেলে একটা ভাইব্রেশন দরকার, মানে একটা পুকুরে একটা পাথর ফেললেন, সেখান থেকে ঢেউটা হলো। এই জিনিসগুলো একটা প্রিন্সিপাল আপনি মেনে নিলেন। এটা যেটাকে মানে ঋগ্বেদের ভাষায় বলা যেতে পারে সত্যম। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সত্যটা আপনি ধরে নিলেন, এই সত্যটাই যে ধ্রুব সত্য বা এই সত্যটাই যে অ্যাবসলিউট রাইট, বা যেটাকে ঋগ্বেদের ভাষায় বলা হয় ঋতম, সেটা আপনি কি করে জানছেন? মানে তো সেইটা জানা তখনই সম্ভব যখন আপনি নিজেই সেই সত্যটা, যেটাকে মানে সত্যম ঋতম বৃহৎ বলা হয়, মানে হচ্ছে সত্য হচ্ছে ট্রুথ, ঋতম হচ্ছে অ্যাবসলিউট রাইট। তো সত্যর ভার্সন চেঞ্জ হয়। সত্য ইজ নাথিং বাট দ্য কনসিয়াসনেস অ্যাবাউট দ্য ট্রুথ, মানে এই সত্যটাই যে অ্যাবসলিউট ধ্রুব সত্য কিনা, অ্যাবসলিউট রাইট কিনা, ঋতম কিনা, সেইটা আস্তে আস্তে আপনি রিয়েলাইজ করেন যখন আমাদের কনসিয়াসনেসটা বাড়তে থাকে। তো এই যে যেমন ধরুন আমরা যদি একটা এক্সাম্পল দিতে পারি, যে হাজার হাজার বছর ধরে লোকে দেখেছে যে গাছ থেকে আপেল পড়ছে, কিন্তু নিউটনের মাথাতেই এটা একটা প্রথম আসলো যে একটা মধ্যাকর্ষণ শক্তি বলে একটা জিনিস আছে। তো উনি আসলো কী করে মাথায়? ওনাকে তো কেউ বলে দেয়নি, বা উনি সবাই দেখেছে ওটা, রাইট? সবাই দেখেছে আপেল পড়ছে, কিন্তু ওনার মাথাতেই প্রথম আসলো। তো তখন উনি ধরে নিলেন যে এটা একটা সত্য, যে একটা মধ্যাকর্ষণ শক্তি বলে একটা জিনিস আছে। কিন্তু সেখানেও উনি একটা ভুল করে ফেললেন, যেটা আবার আইনস্টাইনের মতন কাউকে প্রায় 400 না, হ্যাঁ প্রায় 405 বছর পরে ওনাকে ওটা শুধরোতে হলো। এটা হচ্ছে নিউটন যখন উনি আবিষ্কার করলেন এই সত্যটাকে, যে মধ্যাকর্ষণ শক্তি বলে একটা জিনিস আছে, তখন উনি একটা কথা বললেন, যেটাকে উনি বললেন যে অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। তার মানে হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও একটা তারা যদি ফট করে উদয় হয়, তাহলে তার মধ্যাকর্ষণ শক্তিটা পৃথিবীতে ইনস্ট্যান্টেনিয়াসলি আপনি ওটা অনুভব করতে পারেন। মানে যেই মুহূর্তে একটা তারার জন্ম হবে, সেই মুহূর্তেই এক্স্যাক্টলি অ্যাট দ্য ভেরি সেম মোমেন্ট পৃথিবীতে ওর অ্যাট্রাকশনটা বা পুলটা আপনি ফিল করবেন।
আইনস্টাইন বললেন সেটা না। আইনস্টাইন বললেন যে তারাটা যখন জন্ম নেবে তার মধ্যাকর্ষণ শক্তিটা গ্র্যাভিটেশনাল ওয়েভসের মাধ্যমে ওটা প্রোপাগেট হয়ে পৃথিবীতে আসবে লাইটের স্পিডে। আর উনি এটাও বললেন যে গ্র্যাভিটেশনাল ওয়েভস আর লাইট ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওটা হয়তো একই জিনিস, যেটা আমরা এখন আলাদা করে দেখছি। তার মানে এটা দাঁড়ালো যে পৃথিবীতে আপনি ওই সদ্য জন্মজাত তারার শক্তিটা বা মধ্যাকর্ষণ শক্তিটা আপনি একটু পরে ফিল করবেন। ওই সময়টা ওই গ্র্যাভিটেশনাল ওয়েভসটা ওটা প্রোপাগেট হয়ে আসতে যতটা সময় লাগবে। তো আইনস্টাইন এইটা কোত্থেকে বার করলেন? উনি একটা অঙ্ক করেননি, কোনো এক্সপেরিমেন্ট করেননি, আর এই গ্র্যাভিটেশনাল ওয়েভস যে আছে এটা 2015 সালে সেপ্টেম্বর মাসে প্রথম লোকেরা ওটাকে প্রুফ করে। প্রায় 90 বছর আগে উনি একটা কথা বলে গেলেন। উনি কী করে বললেন ওটা, রাইট? ওই যে ওনার মনে হলো যে এটাই হচ্ছে ধ্রুব সত্য বা এটাই হচ্ছে যেটা বলে সত্যম ঋতম বৃহৎ, সেটা আইনস্টাইনের মাথাতে আসলো কী করে? আচ্ছা, এই কারণেই আসলো যে মানুষের কনসিয়াসনেস যখন বাড়তে থাকে তখন আস্তে আস্তে যে কোনটা সত্যি বা কোনটা রিতম, কোনটা অ্যাবসলিউট রাইট, তার সম্বন্ধে চেতনাটাও আস্তে আস্তে বাড়তে থাকে, রাইট? আর তো আপনি এইটা মনে করতে পারেন যে আইনস্টাইন ফট করে ওনার কোনো ক্যালকুলেশন নেই, কিছু নেই, এমন একটা জিনিস বলে গেলেন যেটা প্রায় 100 বছর পরে লোকেরা প্রুফ করতে বললো। এখনও লোকে এই নিয়ে পড়াশোনা করে যাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর গ্র্যাভিটেশনাল ওয়েভ যে একই জিনিস, সেটা ওনার মাথাতে এসেছিল এটা অ্যাজ ইফ ওনাকে কেউ বলেছিল, রাইট? অ্যাজ ইফ ওনার ভিতরের ইন্সপিরেশনটা এমন একটা পর্যায়ে চলে গেছিলো যেটা তখন উনি সব দেখতে পাচ্ছেন, রাইট? উনি সব বুঝতে পারছেন, অ্যাজ ইফ হি হিমসেলফ ইজ দ্যাট সত্যম ঋতম বৃহৎ, রাইট? মানে উনি নিজেই সেই সত্যি, উনি নিজেই সেই ঋতম, না হলে ওনার পক্ষে এরকম একটা জিনিস সম্ভব না বলা, রাইট? তো সেইখান থেকেই আমরা ঋগ্বেদে কয়েকটা শব্দ পাই যে শ্রুতি, যেটা অ্যাজ ইফ আইনস্টাইন এটাতে বলতে পারলেন অ্যাজ ইফ ওনাকে কেউ বলে দিল, রাইট? অ্যাজ ইফ উনি শুনলেন। উনি একটা হচ্ছে যে আপনি দেখলেন, দেখে ওটা আপনি অঙ্ক কষলেন, অনেক এক্সপেরিমেন্ট করলেন, তারপরে একটা বললেন, সেখানে সত্যটা রিভিলড হলো আপনার কাছে থ্রু দৃষ্টি বা থ্রু অ্যাকশনস। কিন্তু এইখানে সত্যিটা রিভিলড হলো না। দ্য ট্রুথ ম্যানিফেস্টস ইটসেলফ অ্যাজ ইফ আইনস্টাইন ওটা শ্রুতির মাধ্যমে বা ওনার শ্রবণের মাধ্যমে শুনেছেন। তাই জন্য ঋগ্বেদের শ্রুতি শব্দটার আরেকটা মানে হচ্ছে ইন্সপিরেশন। আবার যখন আপনি এটা শুনলেন, তারপর এই কথাটা যখন আপনি বললেন, যেটা বাচ, যেটাকে বলে সংস্কৃতে বাচ বা বাক, সেই বাকটাকেও ইন্সপিরেশন এই কারণে বলা হয় কারণ যে জ্ঞান, যে সত্যটা আপনি বলছেন সেটা আপনি কিন্তু আপনার কাছে রিভিলড হয়নি, আপনি কোনো এক্সপেরিমেন্ট করে বা আপনি দেখে সেটা বললেন না, অ্যাজ ইফ আপনার মধ্যেই আপনি ওই সত্যি, আপনি ওই রিতম। তাই জন্য সেটাকে আপনি যখন সেটা বলছেন সেটাও ইন্সপিরেশন হয়ে গেল, সেটা কিন্তু সেটাও ওই জন্য শ্রুতি আর বাচ এই দুটোরই ঋগ্বেদে মানে হচ্ছে ইন্সপিরেশন। তো আমরা তো বেশ কয়েকটা টার্ম আমরা ইউজ করলাম, ইমাজিনেশন, সত্যম ঋতম বৃহৎ, আর ওই যে আমি সেই সত্যি যেটা বা সোহম স আহম মানে আই অ্যাম দ্যাট। তো এই শব্দগুলো বললে মোটামুটি আমরা আজকের আমাদের ফাউন্ডেশনটা ক্রিয়েট করলাম। এই শব্দগুলোকে নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করব। আর তো আমরা আমাদের তো আইনস্টাইনের মতন ওরকম কনসিয়াসনেস নেই যে সব কিছু ভিতর থেকে আসবে, আমাদের দৃষ্টি দিয়ে আমাদের সত্যটাকে আমাদের সামনে রিভিলড হবে। তো আমাদের রেফারেন্স কি? অবভিয়াসলি একটা রেফারেন্স হচ্ছে ঋগ্বেদ, যেটা 1900 BC থেকে 1500 BC, মানে প্রায় 4000 বছর পুরনো এই কাব্যগ্রন্থ, মনুষ্য জাতির আদিমতম ক্রিয়েশন, দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং পিস অফ লিটারেচার হচ্ছে ঋগ্বেদ। অন্য কোনো ভাষায়, অন্য কোনো দেশে এর থেকে পুরনো কোনো কাব্যগ্রন্থ বা এর থেকে পুরনো কোনো লিটারেরি পিস অ্যাভেলেবেল না। তো আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে মনুষ্য জাতির তৈরি করা বা মনুষ্য জাতির ক্রিয়েশনের প্রথম কাব্যগ্রন্থ, প্রথম সঙ্গীত গ্রন্থ। কারণ আমাদের ভারতীয় সঙ্গীত, ভারতীয় কাব্য, ভারতীয় নাটক, সব কিছুর মূলে হচ্ছে এই ঋগ্বেদ। অ্যান্ড অবভিয়াসলি দ্য ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান থিওলজি থ্রাইভস অন ঋগ্বেদ। তো এটাকে আমরা একটা সোর্স হিসেবে ইউজ করব। আরেকটা সোর্স হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে অথর্ববেদ, যেটা একটু পুরনো, 300-400 বছর পুরনো, প্রায় 3000 বছর পুরনো ধরে নেওয়া যেতে পারে।
আর ঋগ্বেদের অথর্ববেদের সমসাময়িক হচ্ছে গাথা, যেটা হচ্ছে পার্সিয়ানদের মানে জোরাস্ট্রিয়ানিজমের যেটা আদিতম গ্রন্থ, যেটা হচ্ছে গাথা। আর এই যে একটা কন্টেম্পোরারি ব্যাপারগুলো একটু জেনে নিলে কী হয়, তাহলে পার্সপেক্টিভটা একটু ঠিক থাকে যে অথর্ববেদটা কত পুরনো, ঋগ্বেদটা কত পুরনো। তারপরে আমরা অবভিয়াসলি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এনাদের লেখা তো আমরা রেফার করবি। এর সাথে সাথে সবথেকে বেশি আমরা হয়তো রেফার করবো শ্রী অরবিন্দের লেখা। তার একটা কারণ আছে, একটা হচ্ছে শ্রী অরবিন্দ অনেক দিন বেঁচে ছিলেন, আর শ্রী অরবিন্দ খুব ফোকাসড ওয়েতে ঋগ্বেদ বা এইসব নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলেন, কারণ ওনার প্রায় জীবনের 40 বছর হি ওয়াজ ফোকাসড ইনটু স্পিরিচুয়ালিজম, রাইট, যেখানে দুর্ভাগ্যবশত বিবেকানন্দ খুব অল্প বয়সে মারা যান, এবং ওনার ঠিক ওরমভাবে সময় করে রিসার্চ করে লেখার মতন সময় ছিল না ওনার। আপনি যদি দেখেন কমপ্লিট ওয়ার্কসে প্রায় 80% হচ্ছে লেকচার্স বা লেটার্স, রাইট। আর রবীন্দ্রনাথ উনি ওনার ওই মানে অরবিন্দর মতন ওরকম ফোকাসড ওয়েতে ঋগ্বেদ নিয়ে বা ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে রিসার্চ করে লেখার মতন সময় রবীন্দ্রনাথেরও ছিল না। সেই জন্য মানে শ্রী অরবিন্দের লেখা মানে ফর অ্যাকাডেমিক পারপাস অ্যাজ রেফারেন্স মানে খুবই মূল্য। তো এরপরে আমরা যখন জগদীশ বোসকে নিয়ে আমরা কথা বলবো, আমাদের সন্ধ্যার মহামানব আজকে জগদীশ চন্দ্র বোস, তার সাথে সাথে আরও কিছু সায়েন্টিস্টদের কথা এসে যাবে, নিকোলা টেসলা, আইনস্টাইন আর লর্ড কেলভিন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি জগদীশ বোসকে একদম পুত্রসম স্নেহ করতেন, ওনাদের কথা এসে যাবে। আর কিছু অল্প বিস্তর কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স, কোয়ান্টাম ফিজিক্স, নিউরো সায়েন্স নিয়ে আমরা কিছু কিছু আলোচনা করব যদি সময় পাই। তো প্রথমে হচ্ছে অদ্বৈত বেদান্তের ডেফিনেশন। আমার মনে হয় অদ্বৈত বেদান্তের এর থেকে সহজ ডেফিনেশন আর পৃথিবীতে নেই। এটা রবীন্দ্রনাথের পূজা পর্যায়েরও গান না, যেটা রবীন্দ্রনাথ স্বদেশ পর্যায়ের গান বলে উনি চালিয়ে দিয়েছেন। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, যেটা কয়েকটা লাইন আমি হাইলাইট করে দিয়েছি, রাইট। তো অদ্বৈত বেদান্তের ডেফিনেশন যদি হয়, এটা কি বলছে ওখানে, যে একটা রাজা আছে, রাজার রাজত্ব আছে, কিন্তু আমরা সবাই রাজা, আবার ওই রাজা যিনি আমাদের রাজা তার সাথে আমাদের সবাইকে মিলিত হতে হবে। দ্যাটস অদ্বৈত বেদান্ত। আই থিঙ্ক ইটস দ্য ক্রাক্স অফ অদ্বৈত বেদান্ত, এবং এর থেকে সহজ আমি ডেফিনেশন আমি আর কোথাও পাইনি। এটাই ঋগ্বেদে এই কথাটা আমরা পাই, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে সত্য এক আর পণ্ডিতেরা বিভিন্ন নামে বলেন। আর রবীন্দ্রনাথ আরও সিম্পলিফাই করে দিয়েছেন, অন্য নামে বলেননি, সবাই রাজা। দ্যাটস অদ্বৈত বেদান্ত। আমরা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা সবাই যদি রাজা হলাম আর এতই যদি সহজ ব্যাপার হয়, তাহলে আমরা বুঝতে পারছি না কেন। তো হোয়াট ইজ দ্যাট উইচ ইজ হিন্ডারিং আস ফ্রম নোয়িং দ্যাট সত্যম ঋতম বৃহৎ? তো যেটাকে আমরা বলি ল্যাক অফ কনসিয়াসনেস বা মায়া। তো এখন আমরা যেহেতু বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজকে সন্ধ্যেবেলা, তো বিজ্ঞানের কিছু কিছু ফর্মুলা বা টেকনিক আমাদের একটু মেনে চলতে হবে, যে একটা কিছু বললে একটা ডেফিনেশন দিতে হবে। তো হোয়াট ইজ মায়া? আবার আরেক কবির সাহায্য নিতে হবে। উনিও রামকৃষ্ণের মতনই একজন মানে খুব সহজ সরল ভাষায় খুব সাংঘাতিক বড় বড় কথা বলে যেতেন। উনি হচ্ছেন কবির। আর কবিরের কথামৃত ওটা রবীন্দ্রনাথ লিখে গেছিলেন। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ওনার শিক্ষকদের উনি স্পন্সর করেছিলেন। ভারতবর্ষের চারিদিকে গিয়ে কবিরের দোহা কালেক্ট করে তার 100টা দোহা রবীন্দ্রনাথ ইংলিশে ট্রান্সলেট করেছিলেন। তার মধ্যে একটা দোহা আমরা করব, যেটা ইনফ্যাক্ট মানে এই দোহাটা প্রথম শুনি একটা হিন্দি মুভিতে অ্যাকচুয়ালি। ওটার রেহমান ওটার মিউজিক কম্পোজ করেছিলেন, অসাধারণ শুট। আর ওটা হচ্ছে দোহাটা বলেই, ওটা পুরনো হিন্দিতে আপনারা সবাই বুঝতে পারবেন, কারণ মানে পুরনো হিন্দির সাথে বাংলার খুব একটা ডিফারেন্স নেই। এটা হচ্ছে हीरा परा बाजार में रहा छार लपटाई, हीरा परा बाजार में रहा छार लपटाई, कीते ही मूरख पाछे मोहे कोई परखी लिया उठाई। একটু এক্সপ্লেন করে দিই। হীরাপাড়া বাজার মে, এটা আমরা বুঝতে পারছি যে হীরা বাজারে পড়েছিল। রাহা ছার লাপটাই, ছার মানে ছাই, তো ছাই লিপটি হুই বা ছাইয়ে ঢাকা হীরাটা পড়েছিল। কিতেই মূরখ পাছে মোহে, কত মূর্খ আমার পাশ দিয়ে চলে গেল, এটা হিরেটা বলছে। মূর্খ
মানে মানুষ যার কনসিয়াসনেস নেই, কিতে হি মূরখ পাছে মোহে কই পরখি লিয়া উঠায়। পরখি মানে হচ্ছে জহুরি, মানে এখানে জহুরি সেন্স ইউজ করা হয়েছে, কিন্তু পরখি মানে হচ্ছে যে পরীক্ষা করে। পরখি মানে পরীক্ষা বা পরীক্ষা, সেখান থেকে এসে শব্দ পরখি। আর পরখি ওই যে ওই মানে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝতে পারে, ওই মানে কোনটা রাইট কোনটা রং সেটা বুঝতে পারে, কোনটা ছাই কোনটা হিরে সেটা বুঝতে পারে। সো পরখি ইজ সামবডি হু হ্যাজ অ্যান অ্যাবসলিউট ডিসক্রিশনারি পাওয়ার, সেটাই হচ্ছে কনসিয়াসনেস। আর সেটাই হচ্ছে, তো মায়া হচ্ছে ওটাই, যে ছাইয়ে ঢাকা হীরাটা আমাদের সামনেই পড়ে থাকে, ওই আপেলটা হাজার হাজার বছর ধরে আমাদের সামনে পড়ে গেছে, কিন্তু নিউটনের কনসিয়াসনেস ছিল বলেই উনি সেখান থেকে সত্যটা উনি রিয়েলাইজ করলেন। তো এটা হচ্ছে মায়ার ডেফিনেশন। আর মানে মায়া নিয়ে বিবেকানন্দের অনেক লেকচার আছে, অনেক আপনারা পড়েছেন হয়তো, কিন্তু কবিরের এই দোহার থেকে সহজ মায়ার ডেফিনেশন আমি কোথাও পাইনি, ওই জন্য আমি এটা ব্যবহার করলাম। আর আরেকটা মায়ার ডেফিনেশন রবীন্দ্রনাথের কাছেও পেয়ে যাই, এই যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। চোখ মেলে দেখা, দ্যাটস চোখ মেলে দেখা এবং সত্যিটাকে দেখা, দ্যাটস কনসিয়াসনেস। আর যারা চোখ মেলে না, যারা চোখ মেলে দেখে না, চোখ না মেলে থাকাটাই হচ্ছে মায়া। তো এখানে প্রশ্ন আসতে পারে যে অন্ধ তাহলে সে কী করবে? তারও উত্তর রবীন্দ্রনাথ দিয়ে গেছেন, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে। তো ইটস উইথ দ্য লাইট অফ ইউর আইজ ইউ হ্যাভ টু সি দ্য ওয়ার্ল্ড, রাইট? তো এই আলোটা যাদের নেই, এই অন্ধকারটাই হচ্ছে মায়া। তো আই থিঙ্ক আমরা মোটামুটি জেনে গেলাম যে মায়া কি। এখন তো এই মায়াটা উঠে গেলেই যে তাকে চিত বলে, কনসিয়াসনেস যদি বাড়ে, তখন আমরা দেখলাম যে আইনস্টাইন আর নিউটনের থ্রুতে আমরা দেখলাম, রাইট, যে মায়াটা উঠে গেলে সত্যিটা তখন আর আপনার কাছে রিভিল্ড হয় না, ইটস অ্যাজ ইফ ইটস উইদিন ইউ, ইটস ইউ আর দ্যাট ট্রুথ। তো এখন এই একাম সৎ এই লাইনটা ঋগ্বেদে যেখানে আমরা পাই, তো সেই কবিতাটা একটু দেখা যাক। আর ঋগ্বেদের ভাষ্য আমরা যেগুলো পেয়েছি, অনেকে ভাষ্য করেছেন, তার মধ্যে বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ভাষ্য হচ্ছে সায়নাচার্য বলে একজন ভাষ্যকার ছিলেন। উনি সাউথ ইন্ডিয়ার লোক, আমি যেখানে থাকি, উনি কর্ণাটকের লোক ছিলেন। আর বিজয়নগর সাম্রাজ্যের হাম্পি বলে একটা জায়গা আছে, হাম্পি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য বিজয়নগর এম্পায়ার, দ্য লাস্ট ওয়ান অফ দ্য লাস্ট গ্রেটেস্ট হিন্দু এম্পায়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো ওই বিজয়নগরের রাজধানী হাম্পিতে এই সায়নাচার্য ছিলেন অ্যারাউন্ড 15th সেঞ্চুরি। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওনার ভাষ্যতে কি হয়েছে, যে ঋগ্বেদের যেহেতু 4000 বছরের পুরনো একটা বই, তো আদি যে শব্দগুলো ছিল সেগুলো 4000 বছর পরে অন্য মানে হয়ে গেছে। আর সায়নাচার্যর যে ভাষ্য দিলেন, সেখানে ঋগ্বেদ ইজ লাইক এ ম্যানুয়াল অফ রিচুয়ালস, যেটা অরবিন্দীয় সেটা উনি মেনে নেননি, এবং দয়ানন্দ সরস্বতীর মতো অনেকে, মানে ইনফ্যাক্ট সায়নাচার্যের এই যে রিচুয়ালিস্টিক কী বলে ইন্টারপ্রিটেশন অফ ঋগ্বেদ, এটা অনেকেই মেনে না, কারণ অ্যাকচুয়ালি লাইক ঋগ্বেদ ইজ জাস্ট ইটস এ ম্যানুয়াল ফর রিচুয়াল। এটা যদি হয়, মানে ইট সাউন্ডস ভেরি গ্রস, রাইট? তো আর এই যে শব্দগুলো কী করে চেঞ্জ হয়ে যায়, তার একটা ছোট এক্সাম্পল আমি দিই। যে বাংলায় ফাজিল কথাটা আছে, তো যে কি ফাজিল মানে আমরা কি মনে করি অর্বাচীন বা ওরম কিছু একটা, যার ডেপথ কম, রাইট? কিন্তু অরিজিনাল শব্দ হচ্ছে ফাজল, ফার্সি থেকে এসছে। আবুল ফাজল ছিলেন আকবরের সভা কবিও প্লাস রয়্যাল হিস্টোরিয়ান, যিনি আকবরের নামা লিখেছেন। ফাজল ফার্সিতে মানে হচ্ছে বিদগ্ধ পণ্ডিত, মানে যেটাকে বিপ্রা বহুদা বদন্তি, এই বিপ্রর ফার্সি শব্দ হচ্ছে ফাজল। তো ওই পণ্ডিত থেকে আমরা ওটাকে একদম অর্বাচীন বানিয়ে দিলাম, রাইট? তো ওই কয়েকশো বছরের মধ্যে যদি একটা শব্দের এরকম বিবর্তন হতে পারে, তাহলে আমরা একটা আইডিয়া করে নিতে পারি যে 4000 বছরে সংস্কৃতের শব্দগুলো কীরকমভাবে ওটা বিবর্তন হয়ে যেতে পারে, রাইট? ওই জন্য অরবিন্দ কী করতেন, অরবিন্দ সবসময় ওই সুশান্ত আমাদের বাংলা শিক্ষক সুশান্ত দিদার মতো, রাইট, প্রত্যয় করে ওটাকে ভেঙে নিয়ে শব্দর আদিতে চলে যাওয়া এবং অরিজিনাল যে মানেটা সেটাকে ধরে নিয়ে দেন ইউ ডু ইউর ওন অ্যানালাইসিস উইদাউট এনি প্রেজুডিস, রাইট? তো আমরা আজকে সেটাই করব। তো এখানে খুব
লাইক একম সৎ বিপ্রা বহুধা বদন্তি যেটা বলা হলো। তো আর কয়েকটা এক্সাম্পল দেওয়া হলো, যেরকম ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, আর হচ্ছে দিব্যা, সুপর্ণ, গরুত্মান আর মাতারিশ্বান, এই সব শব্দগুলো এখানে ব্যবহার করা হলো। কারণ এই যে বিপ্রা বহুধা বদন্তি, তো আমরা কীভাবে এই এক সত্যটা বা এই তৎ একামকে আমরা বলি। তো সেখানে ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি এইগুলো আমরা পরে আসবো। শ্রী অরবিন্দ এগুলোকে উনি বলেছিলেন যে দিজ আর নট দ্য গডস, যেটাকে আমরা ঋগ্বেদে এরকম ভগবান ইন্দ্র বা ভগবান বরুণ, এগুলো কেউ কোনো ভগবান না, এরা হচ্ছে দ্য 4 স্টেজেস অফ কনসিয়াসনেস। সেটাতে আমরা আসবার পরে। এখন আমরা এই দুটো শব্দ নিয়ে এই দুটো এক্সপ্রেশন দেখবো, যেটা হচ্ছে দিব্যা, সুপর্ণা, গরুত্মান। তো দিব্য, সুপর্ণ, গরুত্মান কি? ডিভাইন, নোবেল, উইংড, গরুত্মান। তো যেটাকে অ্যাকচুয়ালি গরুর পাখি হিসাবে সিম্বলিক্যালি বলা হয়। তো এখন ফট করে এরকম একাম সাত এইসব কথা হচ্ছে, সেখানে একটা পাখি কোত্থেকে চলে আসলো, রাইট? আর এখান থেকেই কনফিউশনটা শুরু হয় যে হোয়াট ডাজ দিস মিন। সেখানে আমরা যদি এখন একটু রুটে যাই, যে গরুত এই শব্দটা আসে গ্রি ধাতু থেকে। গ্রি ধাতু মানে হচ্ছে টু সোয়ালো, তারপরে হচ্ছে টু ব্রিথ, রাইট? আর সেখান থেকে বাংলায় গলা এসছে। ওই যে র আর ল, ওটা ইন্টারচেঞ্জেবল। যেরকম মানে কাজল আর কাজরা, আর কালো আর কারা, এই দুটো সেম। ল আর র সাউন্ডটা খুব সিমিলার, তাই জন্য অনেক জায়গায় র বলে, অনেক জায়গায় ল বলে। যেরকম সদ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রাপ্ত কবি গুলজার, ওনার একটা খুব সুন্দর একটা গানের শব্দ আছে, কাজরা রে তেরে কারে কারে নয়না। তো অ্যাকচুয়ালি কাজল, ওই কাজরা হচ্ছে কাজল, মানে কাজলা রে তোর কালো কালো চোখ, রাইট? তো এই র, ওই জন্য এই যে গ্রি ধাতু থেকে এসছে, গলা শব্দটা এসছে, ইংলিশে গালেট এসছে, রাইট? তো একটা মোটামুটি বোঝা গেল যে গিলে ফেলার সাথে একটা সম্পর্ক আছে। আর এই গরুর পাখির কিছু সিম্বলাইজেশন আছে, যেটাকে আমরা পুরাণে অনেক জায়গায় পাই, যে গরুকে বলা হয়েছে যে একটা পাখি যে নাকি সূর্যের আগুনটা গিলে ফেলেছে। আরেক জায়গায় বলা আছে যে ওই গরুর পাখায় করে নাকি সূর্যের আলোটা ওটা বহন করে নিয়ে আসে। এখন এটাকে একটু আমাদের মানে ভেবে নিতে হবে যে এটার কি মানে হতে পারে, রাইট? এটার এখন এরকম একটা সিরিয়াস ব্যাপার চলছে, সেখানে ফট করে একটা পাখি আগুন গিলে ফেলছে। সেগুলো অফকোর্স মানে আপনি যদি এটাই দেখেন যে আগুন গিলে ফেলা পাখি, মানে তখন ব্যাপারটা একটু খেলো লাগবে, রাইট? কিন্তু এটা যদি আপনি এটা মনে করেন যে এটা একটা সিম্বলিক ব্যাপার, আর কোনটাকে সিগনিফাই করছে, এখন আমাদের ইন্ডিয়ান মেটা সায়েন্সের যেটা আকাশ বলে, যেটা হচ্ছে ইথার। আকাশ ইজ ফাইন ম্যাটার বা সূক্ষ্ম পদার্থ, যেটা সব জায়গায় ছড়িয়ে থাকে। আর ইথারের তরঙ্গ দিয়েই লাইট প্রোপাগেট করে। তো বেসিক্যালি ইথারই হচ্ছে ওরম একটা জিনিস যার পাখায় করে লাইট বা রেডিও ওয়েভগুলো আসে। তো দ্যাট ইজ, ওটার সিম্বলিজম হচ্ছে গরুর পাখি, যেটাকে ওখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি আগুন গিলে ফেলেছে বা আগুন পাখায় করে নিয়ে এসছে, রাইট? ইট ইজ নাথিং বাট ইথার, আকাশ। আর তারপরে মাতারিশ্বান। মাতারি হচ্ছে মাতৃ শব্দটা, ওটার সপ্তমী একবচন হচ্ছে মাতারি, মানে ইন মাতৃ। আর মাতৃ শব্দেরও একটা মানে হচ্ছে আকাশ, ইথার। অরিজিনাল মাতৃ মানে শুধু মা নয়, মাতৃ অনেক রকম, অনেক মানে, তার মধ্যে একটা মানে হচ্ছে ইথার। আর শ্বান শব্দটার ওটা এসছে রুট সুই থেকে, যেখান থেকে শ্বাস, বাংলায় বা হিন্দিতে শ্বাস লেনা, রাইট? তো শ্বাস শব্দটা সুই ধাতু থেকে এসছে। তো বেসিক্যালি মাতারি শ্বান মানে সামথিং দ্যাট ব্রিথস অর মুভস ইন দ্য ইথার, দ্যাট ইজ লাইট। তো বেসিক্যালি আমরা পেয়ে গেলাম দিব্য, সুপর্ণ, গরুত্মন আর কিছুই না, ওটা হচ্ছে ম্যাটার। আর মাতারিশ্বান আর কিছু না, দ্যাটস এনার্জি। তো আমরা পেলাম কি কনসিয়াসনেস, যেটা হচ্ছে অগ্নি, মিত্র, বরুণ, ইন্দ্র, এরা সব হচ্ছে কনসিয়াসনেস, ম্যাটার, এনার্জি। তো বেসিক্যালি আরও সিম্পলিফাই করে দেওয়া ব্যাপারটা যে ওই তৎ একম, বা এই যে ওই একটা জিনিস যেটাকে অনেক নামে লোকেরা বলে, সেটা আলটিমেটলি ইট বয়েলস ডাউন টু কনসিয়াসনেস, ম্যাটার আর এনার্জি।
তো এটা আইনস্টাইন আরও সুবিধা করে দিয়েছেন যে ম্যাটার এনার্জি আর কনভার্টেবল, E=mc² ইকুয়েশনটা উনি বলে এটা প্রুফ করে দিয়েছেন যে ম্যাটার এনার্জিও আলাদা না, যাই ম্যাটার তাই এনার্জি, যাই এনার্জি তাই ম্যাটার। আর কনসিয়াসনেস আমরা দেখব একটু পরে, কনসিয়াসনেস ইজ অলসো রিলেটেড টু এনার্জি। তো বেসিক্যালি নাও উই আর গেটিং ক্লোজ টু দ্যাট ওয়ান, রাইট? এই ইন্দ্র, তো আপনি দেখুন এখানে ইন্দ্র, মিত্র, বরুণ, যম, হেনা তেনা কত কিছু করে, এগুলো হচ্ছে সব ওই মানে ছাড় লাভটাই। এগুলোকে যদি একটু সরিয়ে দেখা যায় তাহলে হীরাটা বাজারেই পড়ে আছে, রাইট? তো এখন জগদীশ বোসের এই যে আকাশ, প্রাণ, এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বললাম। তো এখন জগদীশ বোস এইসব ব্যাপার নিয়ে কী বলেছেন সেটা নিয়ে একটু করা যাক। অথর্ববেদের একটা কবিতা, সেটা জগদীশ বোসের খুব প্রিয় ছিল এবং জগদীশ বোস এই কবিতাটা নিয়ে বিবেকানন্দের সাথে আলোচনা করেছেন, রাইট? তো ওটাতে কবিতাটাতে বলছে যে প্রাণো হ সর্বস্ব ঈশ্বর ইয়দ চ প্রাণতি ইয়দ চ না। তো প্রাণ সবার ঈশ্বর, আর তারপরে এখন প্রাণতি এটা আসবো আমরা। তো সবার ঈশ্বর মানে আমরা ধরে নিতে পারি এটা মানে ইটস দ্য প্রাণ ইজ দ্য লর্ড অফ অল অর সামথিং দ্যাট গভর্নস অল। এখন প্রাণ শব্দটাকেও একটু রুটে যেতে হবে। অরিজিনাল রুটটা হচ্ছে আন। তো ইংলিশে যেটাকে অ্যানিমেট মানে এনিথিং দ্যাট মুভস, রাইট? লাইক অ্যানিমেশন মানে টু মেক সামথিং মুভ। তারপর ল্যাটিনে অ্যানিমাস, যার মানে হচ্ছে কনসিয়াসনেস, রাইট? তো মোটামুটি এই ল্যাটিন, ইংলিশ বা অন্যান্য ভাষার থেকেও যে আপনি যদি দেখেন আন, এই রুটটার থেকে অন্যান্য যে শব্দগুলো এসছে তার মানে আইদার মুভমেন্ট বা কনসিয়াসনেস। এখন কনসিয়াসনেস ইজ অলসো রিলেটেড টু লাইফ ইন দ্য গ্রস সেন্স। তো মোটামুটি আন থেকে প্রাণ শব্দটা এসে, যেটার মানে হচ্ছে লাইফ, কিন্তু সেটার মানে এটাও যে যেটা মুভ করে, রাইট? তো প্রাণেতি মানে এরকম নয় যে শুধু যার প্রাণ আছে, কারণ তাহলে এই লাইনটা একটু খেলে হয়ে যাবে, রাইট? যে প্রাণ সবার ঈশ্বর, আবার প্রাণতি মানে যার প্রাণ আছে, আর ইয়দ চ প্রাণতি ইয়দ চ না, তার মানে যার প্রাণ আছে আর যার প্রাণ নেই, তো দুজনেরই মধ্যে প্রাণ আছে। অন্যভাবে বললে ব্যাপারটা একটু কীরকম লাগে, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ওয়ার্ড আন, অরিজিনাল যে রুটটা আন, ওটা মানে টু মুভ। তার মানে এটাই বলা হচ্ছে যে যেটা মুভ করে আর যেটা মুভ করে না, মানে স্থাবর অস্থাবর আপনি যাই দেখেন সবার মধ্যেই এনার্জি রয়েছে, সবার মধ্যে প্রাণ রয়েছে, রাইট? তো আলটিমেটলি এটাই যে মূল কথা, যেটা জগদীশ বোসের জীবনের শেষ 30 বছরে ওনার যাবতীয় কাজ ওনার এটার পিছনেই ছিল, যে টু ফাইন্ড দ্য লাইফ ইন এভরিথিং, আইদার লিভিং অ্যান্ড নন লিভিং, প্ল্যান্ট, অ্যানিমেল। তো উনি এক জায়গায় উনি এটা বলছেন, সাম প্রপার্টি অফ ম্যাটার ইজ কমন অ্যান্ড পারসিস্টেন্ট, রেসপন্সিভ প্রসেস ইন লাইফ হ্যাভ বিন ফোরশ্যাডোড ইন নন লাইফ, there is no abrupt break but a continuity. তো মানে অথর্ববেদের লাইনটাই উনি অন্য আরেকটু সিম্পলিফাই করে উনি বলে দিলেন। তো এই যে এখন প্রাণ কি, এখন একটা স্থাবর জড় জিনিস, একটা পাহাড়ের প্রাণ কি, তো সেটা এ নিয়ে আমরা আসব। তারপরে উনি আরেক জায়গায় আরেকটা কথা বলেছেন, যেটা আবার ওই অথর্ববেদের আরেকটা কবিতা আছে, যেখানে এটা বলা হচ্ছে যে ভূত জায়তে পুনঃ, মানে আভূত মানে হচ্ছে এক্সিস্টিং, ভূত মানে উইচ হ্যাজ এক্সিস্টেড, পাস্ট টেন্স হয়ে গেল, আর জায়তে পুনঃ মানে হচ্ছে আবার জন্মালো। সো সামথিং দ্যাট ইজ এক্সিস্টিং অ্যান্ড সামথিং দ্যাট হ্যাজ এক্সিস্টেড ইজ এগেইন বর্ন এগেইন এন্ড এগেইন, রাইট? তো সে একটা মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই এখান দিয়ে মোটামুটি একটা সাইক্লিক একটা কিছু ব্যাপার একটা বলা হচ্ছে, রাইট? যেটা আগেও ছিল, যেটা এখনও আছে, যেটা আবার হবে, রাইট? তো দ্যাট ইজ নাথিং বাট এ ওয়েভ, রাইট? মানে একমাত্র তরঙ্গই একমাত্র জিনিস। আর আমরা যে সময়কার কথাবার্তা বলছি, ঋগ্বেদের সময়কার কথাবার্তা, অথর্ববেদের সময়কার কথাবার্তা, আর আমরা দেখেছি যে এই তরঙ্গ ব্যাপারটা অনেক জায়গাতেই অনেকভাবে এসেছে। তো সামথিং দ্যাট ওয়াজ এক্সিস্টিং, সামথিং দ্যাট ইজ এক্সিস্টিং, আর এইখান থেকেই আরেকটা এক্সিস্ট করবে, সেটা হচ্ছে ঢেউ। মানে ঢেউ ওরকমভাবেই হয়, আপনি একটা জায়গাতে একটা পাথর ফেললেন, সেখান থেকে একটা ঢেউ তৈরি হলো, সেই একটা ঢেউ থেকেও
তার সামনে ঢেউটা তৈরি হলো, সেখান থেকে আরেকটা ঢেউ তৈরি হলো, রাইট? ওরমভাবেই একের পর এক ঢেউ প্রপাগেট হতে থাকে, রাইট? তো বেসিক্যালি এখানেও আলটিমেটলি ওটাই বলা হচ্ছে যে লাইফ ইজ নাথিং বাট দিস ফর্ম অফ এনার্জি, I mean which propagates life like waves. এখন এটা প্রশ্ন আসতে পারে যে অথর্ববেদের সময় ওরা কি এত সব জানতো? অ্যাকচুয়ালি ওই সব কিছু সবার জানার দরকার হয় না, রাইট? ওই অপারেশনাল প্রিন্সিপালস আর কিছুটা ইমাজিনেশন দিয়ে ওনারা এইটা কল্পনা করে নিয়েছিলেন যে লাইট একটা ওয়েভ, আর ওটা প্রপোগেট করে একটা ওয়েভের মতন, অ্যান্ড এনার্জি আইদার ইট ইজ লাইফ অর ওয়েদার ইটস এনি আদার ফর্ম হিট, যাই হোক কেন ওরম এই এনার্জিটাই হচ্ছে প্রাণ, আর ওই শক্তি দিয়েই সব কিছু চলে, রাইট? তো এইটাকেই জগদীশ বসু আরেকটু সিম্পলিফাই করে বলে দিন মহাশক্তি, বাই হুম দ্য নন লিভিং অ্যান্ড দ্য লিভিং, দ্য অ্যাটম অ্যান্ড দ্য ইউনিভার্স আর অল পাওয়ার্ড। আমরা এখন জানি যে দের আর 3 মেজর টাইপস অফ এনার্জি। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, যেটা লাইট, যেটা হচ্ছে হিট, তারপরে রেডিও, রাইট? এই ওয়্যারলেস মানে 90% অফ আওয়ার লাইফ ইজ অ্যাকচুয়ালি রুলড বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আপনি সকালে ঘুম থেকে উঠছেন, তখন থেকে ব্লুটুথ, ওয়াইফাই, রেডিও শুনছেন, আপনার গাড়িতে আপনি ব্লুটুথ কানেক্ট করছেন, রিমোট চালাচ্ছেন আপনি, রাইট? এভরিথিং ইজ ওয়্যারলেস অ্যান্ড এভরিথিং ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো ইলেকট্রোম্যাগনেটিজম একটা ফর্ম অফ এনার্জি। আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এনার্জি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভ, যেটা আইনস্টাইন উনি বলেছেন। আরেকটা হচ্ছে কোয়ান্টাম এনার্জি, বা যেটা নিউক্লিয়ার ফর্ম অফ এনার্জি, রাইট? যেটা মানে সাব অ্যাটমিক লেভেলে। তো একটা হচ্ছে মহাকাশের লেভেলে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন, একটা লাইক ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম, আর একটা হচ্ছে সাব অ্যাটমিক লেভেল, একদম লাইক অণুপরমাণু লেভেলে। আর আইনস্টাইন উনি প্রুফ করতে পারেননি, এখনও প্রুভ হয়নি, কিন্তু উনি মনে করতেন যে এই 3টে ফর্ম অফ এনার্জি is something same, and there has to be a unified theory which will connect electromagnetism with gravitation with quantum, right? যেটা উনি প্রুফ করতে পারেননি, এখনও ওই নিয়ে অল্প বিস্তর কাজকর্ম হচ্ছে। তো এখন এই যে মহাশক্তি বাই হুম নন লিভিং অ্যান্ড লিভিং অ্যান্ড অ্যাটম অ্যান্ড ইউনিভার্স আর অল পাওয়ার, এখন সাব অ্যাটমিক লেভেলে মুভমেন্ট বা দ্য লাইফ অফ দ্য অ্যাটমস অ্যান্ড সাব অ্যাটমস, রাইট? যেটা মানে কোয়ান্টাম রিলমে হয়, সেই ব্যাপারটা জগদীশ চন্দ্র বোস কতটা জানতেন সেটা আমরা জানি না। তবে জগদীশ বোসের সঙ্গে আইনস্টাইনের অ্যাটলিস্ট একবার দেখা হয়েছিল, তার নজির আছে। 1926 সালে সে সময় জগদীশচন্দ্র বোস লিগ অফ নেশনসের একটা সংস্থা ছিল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অন ইন্টেলেকচুয়াল কোঅপারেশন, যেটা পরে হয়ে যায় ইউনেস্কো। তো এই সংস্থার ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন জগদীশচন্দ্র বোস। আর ওই সংস্থার সেই সময় 1926 সালে যখন জগদীশ বোস যান জেনেভাতে এর মিটিং অ্যাটেন্ড করতে, তার অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন আইনস্টাইন, ম্যাডাম কুরি, আবার নোবেল লরিয়েট, হেনরিক লরেন্স বলে একজন ফিজিসিস্ট, পিতৃতুল্য, মানে আইনস্টাইনেরও পিতৃতুল্য, জগদীশ বোসের তো জগদীশ বোসের থেকে একটু বয়স জ্যেষ্ঠ, উনিও নোবেল লরিয়েট। তারপরে একজন ফরাসি ফিলোসফার বার্কসন। তো জগদীশ বোস ছাড়া বাকি সবাই নোবেল লরিয়েট ছিলেন। তো ওই সেই সময় আইনস্টাইনের সাথে জগদীশ বোসের ওখানে দেখা হয়েছিল, এবং উনি একটা লেকচার দিয়েছিলেন জগদীশ বোস জেনেভাতে। ওই লেকচারের ওনার টপিক ছিল এটাই যে লাইক লাইফ ইন প্ল্যান্টস অ্যান্ড লাইফ ইন এভরিথিং, রাইট? ওইটার শুনে আইনস্টাইন এত অভিভূত হয়ে গেছিলেন যে উনি একটা কমেন্ট করেছিলেন যে অনলি ফর দিস রিসার্চ দিস গাই শুড হ্যাভ এ স্ট্যাচু ইন অল দ্য ইউনিভার্সিটিজ ইন ইউরোপ, রাইট? তো এখন ব্যাপারটা হচ্ছে জগদীশচন্দ্র বোস 1926 সালে আইনস্টাইনের সাথে এই সব গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলেন কি সেটা আমরা জানি না। তো মহাশক্তি বলতে উনি কী মিন করছেন সেটাও আমরা ঠিক জানি না, কিন্তু ইট পয়েন্টস টু দিস থিং যে ওই মানে ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড গ্র্যাভিটেশন একটা ইউনিফাইড কোনো এনার্জি রয়েছে, যেটা কি আমরা মহাশক্তি উনি বলছেন, অ্যান্ড দ্যাট ইজ প্রাণ, রাইট? আর এই রবীন্দ্রনাথ চলেই আসে। আমাকে কি একজন বলেছিল যাত্রা ছাড়া উনি ওদের সব কিছু লিখেছেন, রাইট? তো যে কোনো টপিক নিয়ে আসুন, একটা কিছু ওনার চলে আসে, রাইট? এই প্রাণ তরঙ্গ, প্রাণ নিয়ে হচ্ছে এটা গীতাঞ্জলির একটা কবিতা, এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটি আছে বিশ্ব দিগ্বিজয়,
করিতেছি অনুভব, সে অনন্ত প্রাণ অঙ্গে অঙ্গে আমার করেছে মহিয়ান, রাইট? তো এই যে প্রাণ তরঙ্গমালা, এই যে লাইফের সাথে সবসময় একটা তরঙ্গ ওয়েভের একটা যে যোগ, এটা কিন্তু মানে আমাদের কথা বলার সময় কিন্তু আমরা অনেক সময় সাবকনশিয়াসলি বলে ফেলি, রাইট? এইগুলো তো এই যে লাইফ সাথে ওয়েভের একটা সম্পর্ক আছে, আর ওয়েভ মানে ইট হ্যাজ টু বি আইদার অফ দিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ, রাইট? তো এইটা কিন্তু আমাদের ফিলোসফিতে প্রথম থেকেই ছিল, রাইট? মানে এই যে প্রাণ তরঙ্গমালাটা, এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথের আবিষ্কার করা না, এটা আমরা ঋগ্বেদে পাই, অথর্ববেদে পাই। আর ওই মানে একই, যে some form of electromagnetic waves or some form of gravitational waves. এখন বিবেকানন্দতে আসা যাক। 1896 খ্রিস্টাব্দে বিবেকানন্দ তখন লন্ডনে, উনি 1893 সালের পরে 1896-এর শেষের দিকে তখন উনি ইংল্যান্ডে থেকে তারপরে তার কয়েকদিন পরে উনি ইন্ডিয়াতে ফিরবেন। প্রায় 4 বছর বিদেশে থাকার পরে ওনার ফেরা, আর ওনার লাস্ট স্টপ ছিল লন্ডনে। সেই সময় জগদীশ বসু ইংল্যান্ডে, সিস্টার নিবেদিতাও ইংল্যান্ডে, মিসেস সারা বুলও সে সময় কিছুটা সময় ইংল্যান্ডে ছিলেন। আর হোয়াট ইজ মায়া বলে বিবেকানন্দ একটা লেকচার দেন, আর সম্ভবত সেই লেকচারেই লন্ডনে বিবেকানন্দের সাথে প্রথম জগদীশ বসুর আলাপ হয়, এবং সেই লেকচারে সিস্টার নিবেদিতাও মজুদ ছিলেন, এবং সম্ভবত জগদীশ বোস এবং অবলা বসুর সাথে নিবেদিতারও প্রথম দেখা ওখানেই হয়। তো ওই লেকচারে বিবেকানন্দ বলেন যে দ্য আইডিয়া অফ ইথার ইজ টু বি ফাউন্ড ইন আওয়ার এনশিয়েন্ট লিটারেচার ইন ফর্মস মাচ মোর ডেভেলপড দ্যান ইজ দ্য মডার্ন সায়েন্টিফিক থিওরি। তো এর কারণটা এটাই যে মানে এই অপারেশনাল প্রিন্সিপালসগুলো, রাইট? অপারেশনাল প্রিন্সিপালস আর কিছুটা কল্পনা দিয়ে যে ব্যাপারটা বুঝে নেওয়ার একটা যে প্রয়াস, সেটা বহুদিন ধরে ছিল। তারপরে উনি রাজযোগ, ওটাও পাবলিশ হয় 1896-এর শুরুর দিকে বা একটু আগে, আমার ঠিক মনে পড়ছে না। সেখানে উনি লেখেন যে অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড এভরিথিং বিকামস আকাশা অ্যান্ড অল দ্য ফোর্সেস ইন দ্য ইউনিভার্স রিজলভ ব্যাক ইন্টু প্রাণা, রাইট? তো আকাশ আমরা আগেও দেখেছি, আকাশ হচ্ছে ম্যাটার, প্রাণ হচ্ছে এনার্জি। আর এখানে বিবেকানন্দ বলছেন যে ওই মানে ইউনিভার্স ক্রিয়েট হওয়ার আগে পৃথিবীর সব ম্যাটার আকাশে গিয়ে মেশে, আর সব এনার্জি বিকামস প্রাণ। এটাতে আমরা আবার আসবো, কিন্তু এরপরে উনি একটা কথা বলে, ইটি স্টাডি বলে ওনার একজন ভক্ত ছিলেন ইংল্যান্ডে। উনি বিবেকানন্দ ওই 1896 সালেই উনি চিঠি লিখছেন ইটি স্টাডিকে, সেখানে উনি লিখছেন, মিস্টার টেসলা থিংস হি ক্যান ডেমনস্ট্রেট ম্যাথমেটিক্যালি দ্যাট ফোর্স অ্যান্ড ম্যাটার আর রিডিউসিবল টু পোটেনশিয়াল এনার্জি। এটা 1896 সালের কথা। তারও 9 বছর পরে আইনস্টাইন ওনার দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যখন পাবলিশ করেন, তখন উনি E=mc² ওটা ফর্মুলাটা বলেন। তো তখন লোকের প্রথম জানতে পারে যে ম্যাটার অ্যান্ড এনার্জি আর কনভার্টেবল, ইন্টার কনভার্টেবল, রাইট? কিন্তু এখানে লাইক বিবেকানন্দ চিঠিতে লিখছেন তার 9 বছর আগে, যে নিকোলা টেসলা ওনাকে বলেছেন যে ফোর্স আর ম্যাটার, ফোর্স মানে এনার্জি, লাইক মানে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের লেখায় আমরা ওই অত নিটিগ্রিটি, অত টেকনিক্যালিটি আমাদের না ধরাই ভালো। ফোর্স আর এনার্জি, অত একটা ফিজিক্সের যে ছাত্র সে বলবে ফোর্স অ্যান্ড এনার্জি নট সেম, বাট লেটস নট গো ইন টু দ্যাট লেভেল অফ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ফোর্স মানে এনার্জি। তো এই যে এনার্জি অ্যান্ড ম্যাটার আর রিডিউসেবল টু পোটেনশিয়াল এনার্জি, এটা কিন্তু একটা মারাত্মক কথা, যেটা আইনস্টাইনের আগেও যে নিকোলা টেসলা এটা বলেছিলেন, এবং নিকোলা টেসলা বিবেকানন্দকে এই কথাটা বলেছিলেন, সেটা আমরা এখানে পাই। তো নিকোলা টেসলাকে নিয়ে একটু আমাদের একটু কথা বলা দরকার। তো নিকোলা টেসলা 1893-তে, আচ্ছা, নিকোলা টেসলার সাথে বিবেকানন্দের দেখা হয় 1893-তে শিকাগো ধর্ম মহাসম্মেলনের আগে। অ্যাকচুয়ালি শিকাগো ধর্ম মহাসম্মেলন যেটা হয়, সেটার অ্যাকচুয়ালি একটা ওয়ার্ল্ড এক্সপোজিশন বলে একটা মহান একটা এক্সিবিশন হয় শিকাগোতে 1893-তে, টু কমেমোরেট 300 years of invention of discovery of America by Columbus. তো আমেরিকার 300 বছরের উদযাপনের জন্য একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন করে, যার একটা অংশ ছিল ধর্ম মহাসম্মেলন। আর ওই সময় নিকোলা টেসলার আবিষ্কৃত ইলেকট্রিক লাইট আর যেটা
মানে অল্টারনেট কারেন্টের দ্বারা পুরো এক্সিবিশনটাকে লাইট দিয়ে সাজানো হয়। ওই প্রথম পৃথিবীতে একটা এক্সিবিশনে ইলেকট্রিফাইড হয় বা ইলেকট্রিসিটি ওরকম একটা মেজরভাবে ইউজ করা হয়, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইভেন্ট ওয়্যার অল্টারনেট কারেন্ট ওয়াজ ইউজড ওয়াইডলি টু লাইট আপ দ্য এন্টায়ার সিটি। তখন ওই সময় নিকোলা টেসলা ছিলেন ওই সময়ের হিরো। আর ওই সময় ওনার সাথে বিবেকানন্দের আলাপ হয় সম্ভবত ধর্ম মহাসম্মেলনের আগে। আর ধর্ম মহাসম্মেলনে বিবেকানন্দের লেকচারে নিকোলা টেসলা ছিলেন কিনা তার আমরা কোনো প্রুফ পাইনি, কিন্তু নানান জায়গাতে মানে অ্যাটলিস্ট 2-3 বার যে নিকোলা টেসলার সাথে বিবেকানন্দের দেখা হয়েছিল সেটা বিবেকানন্দের চিঠিতেই আমরা পাই। তো ওই 1893-তে উনি বিবেকানন্দের সাথে দেখা হওয়ার আগে উনি এই কথাটা বলছেন, ইথার হ্যাজ প্রপার্টিজ সাচ দ্যাট ইভেন এ সাইন্টিফিক্যালি ট্রেইনড মাইন্ড cannot help drawing a distinction between it and all that is called matter. তো তার মানে উনি এটা বলছেন যে ইথার যদি ম্যাটার হয় তাহলে ওর এমন কিছু প্রপার্টি আছে যেখান থেকে আমার মনে হয় যে ওটা ম্যাটার নাও হতে পারে। তো হোয়াট এক্স্যাক্টলি ইজ ট্রাইং টু সে ওটা যদি ম্যাটার না হয় তাহলে কি ওটা এনার্জি, যেটা উনি ক্লিয়ার করে দেন বিবেকানন্দকে যখন উনি বলেন যে আমি প্রুফ করতে পারি ম্যাটার অ্যান্ড এনার্জি আর কনভার্টেবল। তারপরে তার আগের বছর উনি নিকোলা টেসলা বলেন দ্য অ্যাটম ইজ টসড অ্যাবাউট ইন স্পেস ইটারনালি, ওয়্যার ইট টু স্টপ ইটস মোশন ইট টু ডাই, দেয়ার ইজ নো ডেথ অফ ম্যাটার। দেখুন আপনি এই এক একটা কথার তাৎপর্যটা একটু ধরে নেওয়ার চেষ্টা করুন। এটা কিন্তু অথর্ববেদ না, এটা নিকোলা টেসলা বলছেন বিবেকানন্দের সাথে দেখা হওয়ার আগে, দেয়ার ইজ নো ডেথ অফ ম্যাটার। আর আগে আমরা কি দেখেছি যে প্রাণ সর্বস্ব ঈশ্বর যদ চ প্রাণতি যদ চ না, এক্স্যাক্টলি একই কথা নিকোলা টেসলাও কিন্তু বলছেন। তার মানে উনি কোত্থেকে পেয়েছেন, ওই কনসিয়াসনেস যখন মানুষের একটা লেভেলে চলে যায়। আমি এটাই বলতে চাই যে অথর্ববেদের যখন লেখেন তখন ওরা কিছু না জেনে জাস্ট আউট অফ রিয়েলাইজেশন, আউট অফ দ্যার ইমাজিনেশন দে স্পোক সামথিং। আর ওটা একটা সায়েন্টিস্ট অনেক বছর পরে 3000 বছর পরে একজন সায়েন্টিস্ট কেম টু দ্য সেম রিয়েলাইজেশন, রাইট, যে দের ইজ নো ডেথ অফ ম্যাটার ফর থ্রু আউট দ্য ইনফাইনাইট ইউনিভার্স অল হ্যাজ টু মুভ, টু ভাইব্রেট, দ্যাট ইজ টু লিভ। এখন আমরা চলে যাই আমাদের প্রাণের রুটে, ওটা কি আছে আন ধাতু, মানে হচ্ছে টু মুভ, টু ভাইব্রেট, মানে বেসিক্যালি এনিথিং দ্যাট মুভস ওটার মধ্যে প্রাণ আছে, রাইট। এখন তো সেটাই ডিফারেন্ট ভাষায় নিকোলা টেসলা এখানে বলছেন। তারপরে উনি আরেক জায়গায় উনি বললেন একটা লেকচারে ওই সময় 1893-1892 সময় লর্ড কেলভিন এক্সপ্রেসড হিজ বিলিভ দ্যাট লাইফস প্রসেস ইজ ইলেকট্রিক্যাল। তো মোটামুটি দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু এই তৎ একম বা একের দিকে যাচ্ছি। এখন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিসিটি মানে শুধুই নয় যে এই কারেন্ট যে বাইরে দিয়ে যাচ্ছে, broadly it means electromagnetic wave বা which can be similar to gravitational wave, right? So some form of electromagnetic wave. তো লর্ড কেলভিন উনি আবার বৈজ্ঞানিক, উনি জগদীশচন্দ্র বোসের পিতৃতুল্য, জগদীশচন্দ্র বোসকে একদম নিজের সন্তানের মতন স্নেহ করতেন। তারপরে ফাইনালি নিকোলা টেসলা 1899-এ যে কথাটা বললেন সেটা আপনার শুনে মনে হবে ওটা হয়তো বিবেকানন্দ বলছে, ইলেকট্রিসিটি আই অ্যাম, অর ইফ আই উইশ আই অ্যাম দ্য ইলেকট্রিসিটি ইন দ্য হিউম্যান ফর্ম, সো হাম, আমরা যেটা বলি আমি সেটাই নিকোলা টেসলা বললেন, কিন্তু সেইটাকে উনি রিপ্লেস করে দিলেন ইলেকট্রিসিটি। তো বেসিক্যালি এরপরে আমরা যতটা সময় পাবো আমরা বেসিক্যালি ওই দিকে আমরা যাবো যে এই যে তৎ একম বা যেটাকে আমরা ঋগ্বেদেও যেটাকে একম সৎ বলে, রাইট, দ্যাট ইজ নাথিং বাট সাম ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। নিকোলা টেসলা ওরকম আরেকটা জিনিসও উনি বলেন যে এই যে হাউ উড আই নো দ্যাট আই এক্সিস্ট ইফ আই হ্যাড নট দ্য আই, ফর নলেজ ইনভলভস কনসিয়াসনেস। দেখুন এখানে আস্তে আস্তে ওই এখন আগে আমরা এনার্জি নিয়ে কথাবার্তা বলেছি, এখন আস্তে আস্তে আমরা কনসিয়াসনেস ওইসব দিকে যাচ্ছি, রাইট। কনসিয়াসনেস ইনভলভস কনসেপশনস ইনভলভ ইমেজেস অ্যান্ড ইমেজেস দ্য সেন্স অফ ভিশন। তার মানে দেখুন আলটিমেটলি
কি হচ্ছে যে আপনি কিছু দেখছেন, আর দেখাটা কি, দেখাটা হচ্ছে লাইট এনার্জি ইজ ফলিং অন এ রাইজ, আই বা চক্ষু হচ্ছে আমাদের সেন্স অর্গান, তারপরে বাইরের এনার্জি এসে আমাদের সেন্স অর্গানগুলোকে স্টিমুলেট করছে, তারপরে সেই সেন্স অর্গান থেকে একটা ইলেকট্রিক পালস ব্রেনে যাচ্ছে, সেখান থেকে একটা ইমেজ তৈরি হচ্ছে। ওই ইমেজ থেকেই, এই যে ইমেজগুলো থেকেই আপনার একটা কনসেপশন তৈরি হচ্ছে, সেখান থেকে আপনার ইমেজ থেকে আপনার কল্পনা তৈরি হচ্ছে, ইমাজিনেশন, সেখান থেকে আসছে কনসিয়াসনেস। তো বেসিক্যালি কনসিয়াসনেস ইজ নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ এনার্জি। আপনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা লাইট আপনার চোখে পড়ছে, সেইটা ফাইনালি কনভার্ট হচ্ছে কনসিয়াসনেসে, রাইট? তো বেসিক্যালি নিকোলা টেসলা আরও সিম্পলিফাই করে দিলেন, সো কনসিয়াসনেস ইজ নাথিং বাট এ ফর্ম অফ এনার্জি। এখন ব্যাপারটা হচ্ছে যে লাইক তাহলে মানুষ আর পশু পাখির মধ্যে কী ডিফারেন্স, রাইট? যদি আলটিমেটলি কনসিয়াসনেস ইজ জাস্ট অ্যান আফটার এফেক্ট অফ স্টিমুলেশন বাই এনার্জি, তাহলে সেটা তো পশু পাখি গাছপালা সবাই, এভরিবডি ইজ এক্সপোজ টু দ্য সেম এনার্জি, রাইট? তাহলে সেখানে তার মানে কি পশু পাখি গাছপালারও কনসিয়াসনেস রয়েছে? তো সেইটাকে করার জন্য সেটাই আছে রবীন্দ্রনাথের একটা আর্টিকেল আমরা সেটা পেয়ে যাই, যেটাকে বলে উচ্ছিষ্ট বল। উচ্ছিষ্ট বল হচ্ছে পাওয়ার অফ সারপ্লাস। সেটাতে আমরা এখন আসবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান কনসিয়াসনেস অ্যান্ড ইফ অ্যাট অল অ্যানিমেলস অর প্ল্যান্টস হ্যাভ এনি কনসিয়াসনেস, রাইট? তো আমরা তো বলে দিলাম, রাইট, যে কনসিয়াসনেস ইজ নাথিং বাই এনার্জি, রাইট? তাহলে যদি হয়, তাহলে এটাই কী করে সম্ভব যে মানুষেরই কনসিয়াসনেস আছে আর একটা পশুর নেই? সেটাও অথর্ববেদের আরেক একটা সিমিলার এই উচ্ছিষ্ট বল কথাটা, এটাও আমরা অথর্ববেদে পাই, যেটা রবীন্দ্রনাথ ইউজ করেছেন খুব সুন্দরভাবে। তো এখানে বলা হচ্ছে যে ঋতম সত্যম তাপস, রাষ্ট্র, শ্রম, ধর্ম, কর্ম, ভূত, ভবিষ্যৎ, বীর্য, লক্ষ্মী, মানে প্রসপেরিটি, বল, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে উচ্ছিষ্ট বল, মানে এভরিথিং ইজ ইন দ্য পাওয়ার অফ সারপ্লাস। এখন উচ্ছিষ্ট কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আরেকটা আমি যেটা বলেছিলাম ফাজাল থেকে ফাজিল হয়েছে, উচ্ছিষ্ট থেকে এঁঠো এসছে বাংলাতে, রাইট? মানে এঁঠো বললে আমরা কি খারাপ লাগে, রাইট? কিন্তু অরিজিনাল মানেটা হচ্ছে সারপ্লাস, রাইট? আর মানে সারপ্লাস মানে এটা না যে এক্সট্রা হলে আমি ফেলে দিলাম, রাইট? তো মানে তাহলে আপনারা বুঝতে পারছেন, রাইট, যে অথর্ববেদের সময়কার উচ্ছিষ্ট আর বাংলার এখন এঁঠো, রাইট? এই মানে 3000 বছরে কী একটা বিবর্তন হয়ে গেছে, রাইট? তার জন্য এটা খুব দরকার যে ওয়ার্ডের আদিতে ফিরে যাওয়া বারবার। তো রবীন্দ্রনাথ এখানে বলছেন যে এই কবিতাটাকেই একটু রিঅর্ডার করে উনি বলছেন 1926 সালে, অল দ্যাট ইজ ইনার্ট। হ্যাঁ, এটার দুর্ভাগ্যবশত এটার বাংলা ভার্সনটা আমি খুঁজে পাইনি। এটা প্রথমে বিশ্বভারতীতে 1926 সালে একটা কোনো একটা আর্টিকেলে পাবলিশ হয়, তারপরে সেটা মডার্ন রিভিউতে পাবলিশ হয় 1926 সালে ইংলিশ ট্রান্সলেশনে, তারপরে একটা ফরাসি পাবলিকেশনে ওটা পাবলিশ হয় 1928 সালে। দুর্ভাগ্যবশত আমি মডার্ন রিভিউর ইংলিশ ভার্সনটা পেয়েছি, অরিজিনাল লেখাটা আমি পাইনি, তার জন্য আমি মানে ইটস ভেরি স্যাড যে রবীন্দ্রনাথের লেখাটাকে আমাকে ইংলিশে প্রেজেন্ট করতে হচ্ছে। উনি বলেছেন, অল দ্যাট ইজ ইনার্ট অ্যান্ড ইনঅ্যানিমেট ইজ লিমিটেড বাই দ্য বেয়ার ফ্যাক্ট অফ এক্সিস্টেন্স। উচ্ছিষ্ট ইজ দ্য মোটিভ ফোর্স of all that makes for perfection. Most of what humans have belong to the superfluous. আর উনি বলছেন যে অন্যান্য পশু পাখির ক্ষেত্রে এভরিথিং ইজ ফর এক্সিস্টেন্স, সেলফ এক্সিস্টেন্স বা সেলফ প্রিজার্ভেশন। উচ্ছিষ্ট বল হচ্ছে এমন একটা শক্তি যেটা মানব জাতিরই আছে, যেটা হচ্ছে উইচ হেল্পস আস টু সেলফ এক্সপ্রেস। একমাত্র মনুষ্য জাতি কথা বলতে পারে, আমরা এক্সপ্রেস করতে পারি। অন্য কোনো পশু পাখি, অন্য কেউ বা অন্য কোনো ম্যামাল, মানে আমাদের থেকে যারা খুব ক্লোজ, মানে র্যাট অ্যান্ড মাইস, যাদের উপর অনেক এক্সপেরিমেন্ট করা, অনেক অ্যান্টিবায়োটিক মানুষের উপর দেওয়ার আগে র্যাট আর মাইসের উপর ইউজ করা হয়, রাইট? তো ইভেন দে ডোন্ট হ্যাভ স্পিচ, দে ক্যানট এক্সপ্রেস দেমসেলস, রাইট? আর মানুষ একমাত্র যার এই কল্পনা শক্তিটা আছে, রাইট? তো এটাই হচ্ছে, আর এই জন্যই মানুষের কনসিয়াসনেস আছে, কারণ কনসিয়াসনেস ইজ নট জাস্ট এনার্জি, রাইট? এনার্জি থেকে আমরা আগে দেখলাম, রাইট, এনার্জি থেকে দৃষ্টি থেকে একটা কনসেপশন আসতে হবে, একটা থট আসতে হবে, এবং থট থেকে একটা কল্পনা বা লাইক ইমাজিনেশন আসতে হবে, রাইট? ইমাজিনেশনটাই একমাত্র জিনিস যেটা আমাদের আছে, আর ইমাজিনেশন থেকে কিন্তু কথা এসছে। এই যে
আমরা এই কথা বলছি, এক একটা শব্দের যে একটা মানে, এটা পুরোটাই তো কল্পনা, রাইট? এই যে আমি একটা কথা বললাম আর আপনি একটা মানে বুঝলেন, পুরোটাই কিন্তু কল্পনা। আপনি যদি ভেবে দেখেন, এর মধ্যে কিন্তু কোনো ফ্যাক্ট নেই। এই এক একটা শব্দের মানে এই, এবং ডিফারেন্ট ভাষায় ডিফারেন্ট একই জিনিসের ডিফারেন্ট ওয়ার্ড, পুরোটা কিন্তু কল্পনা। তো স্পিচ ইজ নাথিং বাট ওয়ে টু সেলফ এক্সপ্রেস, যেটা শুধু মনুষ্য জাতির রয়েছে, আর সেটা এসছে কারণ মনুষ্য জাতির লেভেল অফ কনসিয়াসনেস ইজ লিটল হায়ার, রাইট? সত্যিটা আমাদের সময় কত আছে তাহলে সেই মধ্যে? 15 মধ্যে? আচ্ছা, ঠিক আছে, ফাইন, ওকে, ফাইন। তো আমরা কি করবো, তো মোটামুটি আমরা লাস্ট একটা জিনিস আমরা করব, যেটা আর পরের পোর্শনটা যদি আমরা পরে আবার সুযোগ পাই সেটা করব। সেটা হচ্ছে এই যে কনসিয়াসনেসটা কী করে মানুষের ডেভেলপ হয়, সেটা একটু নিউরো সায়েন্স দিয়ে একটু বোঝার চেষ্টা করে নেব। তো সেখানে অরবিন্দের, ওনার কথা বারবার বলছি, তো উনি প্রথম এটাকে অবজার্ভ করেছিলেন যে অ্যাট দ্য বিগিনিং ওয়েন এভার ম্যান উইশড টু হ্যাভ ওয়ার্ডস ফর অ্যাবস্ট্রাক্ট থিংস, হিজ রেডিয়েস্ট মেথড ওয়াজ টু অ্যাপ্লাই সিম্পলিস্টিক আইডিয়াস অফ ফিজিক্যাল অ্যাকশনস, যেটা আমরা দেখবো এটা কী করে হয়। মানে উনি এটা বলছেন যে দেখুন, এই অ্যাবস্ট্রাক্ট জিনিস, ধরুন ক্ষমতা, শক্তি বা এইসব জিনিসগুলো, অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো যখন মানুষের প্রথম কনসেপচুয়ালাইজ করছিল, মাথাতে কিন্তু প্রথম কোনো একটা ফিজিক্যাল অ্যাকশানই ছিল। সেখান থেকে আস্তে আস্তে কী করে কল্পনার মাধ্যমে এইসব অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো আসলো, সেটা নিয়ে আমরা একটু দেখবো। সেখান থেকে আইডিয়াটা হয়ে যাবে যে কনসিয়াসনেসটা কী করে আসে, অ্যান্ড হাউ এনার্জি ইজ কনসিয়াসনেস, ঠিক আছে? তো এটাই করে আমরা আজকে শেষ করে দেবো। তো এই সংস্কৃতে দংস, দংশ, দক্ষ সবগুলো দিয়ে যেগুলো, যে এগুলো রুট যেগুলো, এগুলো সবগুলো ধাতু, সবগুলোরই একটা মানে হচ্ছে কামড়ানো, টু বাইট, টু টিয়ার, ঠিক আছে? আর অরবিন্দ একটা জিনিস উনি লিখে যেতে পারেননি, উনি জাস্ট শুরু করেছিলেন, কিন্তু ওটা পাবলিশও হয়নি। ওনার মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি ওনার নোট থেকে ওগুলো পড়ে পাবলিশ করা হয়েছিল, যে উনি ট্রাই করছিলেন ঋগ্বেদের অনেকগুলো শব্দর একদম আদিতে চলে যায়, মানে রুট, যেরকম দেখুন, যেরকম দংশ, রাইট? এটা একটা দা আছে, একটা সাউন্ড আছে, রাইট? তো এই একদম সাউন্ড লেভেলে চলে যাওয়া, সাউন্ড লেভেলে গিয়ে অরিজিনাল সাউন্ডের কী মানে ছিল, কারণ একটা ওয়ার্ড যখন তৈরি হয় প্রথমে একটা সাউন্ড আসে। কারণ এই যে দংশন শব্দটা আমাদের নিয়ান্ডারথাল মানুষরা তো ফট করে একদিন এই দংশন শব্দটা উনি বলে দেননি, রাইট? তো প্রথমে একটা সাউন্ড ছিল, সাউন্ডের একটা মানে ছিল, তারপরে আরেকটা সাউন্ড আসলো, দুটো সাউন্ড জুড়ে তারপর একটা রুট তৈরি হলো। এটা হচ্ছে রুট, মানে ধাতু যেটাকে বলি আমরা, রাইট? তো অরবিন্দের মতে এই যে এই সাউন্ডটা, এটার সাথে একটা ওই ছিঁড়ে ফেলা, টিয়ারিং, বাইটিংয়ের একটা সম্পর্ক আছে। তাই জন্য তিনটে রিলেটেড যেটা রুট, তার তিনটেরই মানে কিন্তু হচ্ছে বাইটিং। আমরা এখন একটা ছোট একটা মানে থট এক্সপেরিমেন্ট করব, আর এই বাইটিংটা থেকে কি করে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা হয় সেটা আমরা দেখব। তো ধরে নেওয়া যাক যে হ্যাঁ, মানে আমরা এখানে অনেকেই মানে বাংলায় যখন আমরা কথা বলছি, তার মানে ধরে নেওয়া যেতে পারে আমরা অনেকেই বাঙালি, আর মানে বাঙালি মানেই আমরা খুব মাছ মাংস খাই, রাইট? তো আমি ওই মানে বাইটিং, কামড়ানো, এটাকে মাংস খাওয়া দিয়ে একটু বলার চেষ্টা করছি। এটা যদি আমি ব্যাঙ্গালোরে বা ম্যাড্রাসে যদি আমি এরকম বলি, অবভিয়াসলি আমাকে অন্য একটা কিছু বলতে হবে। তো ধরুন আমি যখন মাংস খাচ্ছি, রাইট, মাংসটাকে আমি কামড়াচ্ছি, চিবাচ্ছি, রাইট, মাংসের হাড় থেকে মাংসটাকে আমি সেপারেট করছি, রাইট? তো এইটা হচ্ছে অরিজিনাল যে ফিজিক্যাল অ্যাকশানগুলো হচ্ছে এইটা। আর যখনই আমি একটা মাংস খাচ্ছি, তখন এই যে ইমেজ অফ মি ইটিং মিট বা বাইটিং, টিয়ারিং, এটা কী করে আসে, যখন আমরা মাংস খাচ্ছি সেখান থেকে ওই লাইটটা আমাদের চোখে পড়ছে, সেই চোখ থেকে তারপরে একটা ইলেকট্রিক পালস তৈরি হচ্ছে, সেই পালসটা ব্রেনে যাচ্ছে, তারপর ব্রেন থেকে তারপর আবার একটা ইলেকট্রিক পালস পাঠিয়ে এ সেট অফ মোটর নিউরনস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, একটা সার্কিট অফ মোটর নিউরন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেই দ্যাট সার্কিট অফ মোটর নিউরনস, ওটা হচ্ছে ওই ইমেজ অফ বাইটিং, টিয়ারিং, ওটা সেভ করে রাখছে, ঠিক আছে? তো সেখান থেকে আমাদের একটা এক্সপ্লিসিট পারসেপশন হলো। এক্সপ্লিসিট পারসেপশন মানে কি, যেটা আমি যেটা দেখছি, যেটা আমার সামনে হচ্ছে এবং আমি নিজে করছি, ঠিক আছে?
তারপরে ধরুন একটা সময় আসলো যে আমি নিজে খাচ্ছি না, আমি দেখছি আমার সামনে কেউ একজন মাংস খাচ্ছে, ওই চিবাচ্ছে, মানে হাড়টা ছিঁড়ছে, রাইট? তখন ওই ঠিক এক্স্যাক্টলি আগে যে নিউরনগুলো এক্সাইট হয়েছিল সেগুলো ঠিক না, কিন্তু প্রায় সমসাময়িক, মানে প্রায় দ্য সেম নাম্বার অফ নিউরনস, রাইট, যেটাকে এখন বলা হচ্ছে মিরর নিউরনস, ওগুলো অ্যাক্টিভেট হচ্ছে। আর ওই সার্কিটটা তখন ওই মানে মাংস খাওয়ার ছেঁড়া, টানা, হিচড়া করার যে ইমেজটা, ওটাকে সেভ করে রাখছে। তো এটা কী হলো আমাদের, এটা এক্সপ্লিসিট পারসেপশন, মানে আমি নিজে খাচ্ছি না, আমি দেখছি একজন ওই মাংস খাচ্ছে, কিন্তু আমার আই ক্যান ভিজুয়ালাইজ মাইসেলফ দ্যাট আই এম অলসো ইটিং, রাইট? ওই একই ফিলিং আমার মধ্যে হচ্ছে, রাইট? যে এই আমারও একটা খিদা পেয়ে গেল, বা ওই একটা মাংস খাওয়ার যে একটা ফিলিংটা আমার মধ্যে ওটা হচ্ছে, আমি একজনকে দেখছি, রাইট? তারপরে আমি দেখছিও না, আমি মাংস খাচ্ছিও না, ঠিক আছে? তখনও কিন্তু ওই যে মিরর নিউরনগুলো ছিল সেগুলো কিন্তু ওই ইমেজটা সেভ করে রেখেছে, রাইট? তখনও কিন্তু অনেক সময় আপনি খাচ্ছেনও না, আপনি দেখছেনও না, কিন্তু তখনও কিন্তু ওই মাংস খাওয়ার ওই ফিলিংটা আপনার মনের মধ্যে হচ্ছে, রাইট? ওই যে হাড় থেকে মাংসটাকে বাদ দিয়ে দেওয়া, এইসব ফিলিংসগুলো আপনার মনের মধ্যে হচ্ছে। তো সেইটাকে বলা হয় ইমেজারি, রাইট? যেটা ইমেজারি ইজ নাথিং বাট রিক্রিয়েটিং সামথিং যেটা আপনার সেন্সারি অর্গানে নেই, মানে আপনি দেখছেন না, আপনি নিজেও করছেন, কিন্তু তাও ওই ইমেজটা আপনার মনের মধ্যে তৈরি হলো। তারপরে এই যে একটা ইমেজ কি তৈরি হলো, যে আপনি কাটছেন, ঠিক আছে? আরেকটা ইমেজ তৈরি হলো যে আপনি হাড় থেকে মাংসটাকে সেপারেট করছেন, রাইট? এইখান থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, তারপর থেকে আসলো আপনি কল্পনা করে নিলেন আপনি ভালো থেকে খারাপটাকে সরাচ্ছেন। সেখান থেকে আপনি ওই শব্দটা, দক্ষ শব্দটা পেয়ে গেলেন। দক্ষতা মানে কি? ওই যে পারখি হচ্ছে ওই যে রিতম, আর ওই যে মানে ছাড় লাপটাই হিরেটাকে দেখেও উনি বুঝতে পারলেন এটা ছাই, ওটাই হিরে। তো এই হাড় থেকে মাংস সেপারেট করা থেকে আপনার কল্পনা আসলো সেপারেটিং দ্য গুড ফ্রম দ্য ব্যাড। এইখান থেকে হচ্ছে যেখানে আপনার কনসিয়াসনেসটা আস্তে আস্তে জেগে উঠছে। এইখান থেকে মানুষের সাথে র্যাট, মাইস বা অন্যান্য পশু পাখি ডিফারেন্ট হলে, এর আগের অবধি কিন্তু সবাই ছিল। এটা প্রুফ করে দেখা গেছে যে এই জিনিসগুলো কিন্তু মানুষ ছাড়া অন্য লোকেরও হয়, কিন্তু এইখান থেকে আসলো আপনার কনসিয়াসনেস। আর তারপর থেকে সেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড পেয়ে গেলেন, যেটা ঋগ্বেদে আছে, দস্ত্রা, পুরুদাংসা, রাইট? এইসব ওয়ার্ডগুলো মানে ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, রাইট? যে আপনি হাড় থেকে মাংসটাকে সেপারেট করছেন, ওটা একটা ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটি, অ্যাজ ইফ ইউ আর সেপারেটিং দ্য গুড ফ্রম দ্য ব্যাড, ফ্রম দ্য এভিল ফ্রম দ্য গুড, রাইট? এইগুলো আস্তে আস্তে কনসিয়াসনেস বাড়ছে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা আমাদেরই কেন হচ্ছে? এটা অন্যদের এই র্যাট বা মাইসে কেন হচ্ছে না? উচ্ছিষ্ট বলটা তাহলে কি? উচ্ছিষ্ট বলটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের যে নিউরাল নেটওয়ার্কে, রাইট? এই যে ইমেজগুলো যে আমরা বানাই, এগুলো কিছুই না, আমাদের যে নিউরনসগুলো আছে, মানে ডিফারেন্ট নিউরনগুলো একসাথে কানেক্টেড হয়, আর নিউরনের কানেক্টগুলো সাইন্যাপসের থ্রুতে হয়, রাইট? মানে সাইন্যাপসের কিছুই না, ধরুন আমাদের এই প্লাগ পয়েন্ট যেগুলো আছে, ধরুন আমাদের বাড়ির একটা ইলেকট্রিক সার্কিট রয়েছে, আর সেখানে প্লাগ পয়েন্ট রয়েছে, সেই প্লাগ পয়েন্টে আপনি আপনার ফোনের সার্কিটটাকে লাগিয়ে দিলেন, রাইট? তো ফোনের সার্কিট আর বাড়ির সার্কিটটা তখন দে আর কানেক্টেড, রাইট? তো যত বেশি প্লাগ পয়েন্ট থাকবে তত বেশি জিনিস আপনি জুড়তে পারবেন। তো সাইন্যাপস হচ্ছে নিউরনের প্লাগ পয়েন্ট। একমাত্র মনুষ্য জাতির মধ্যে এই নিউরনের এই মানে সাইন্যাপসগুলো অনেক বেশি। উই হ্যাভ 30,000 সাইন্যাপসেস পার নিউরন, আর যেখানে র্যাট বা মাইসের 10,000, মানে ইটস অ্যারাউন্ড 20,000, রাইট? তো যত বেশি নিউরন কানেকশন হয় তত বেশি সার্কিটটা কমপ্লেক্স হয়, আর তত বেশি আপনি কল্পনা করতে পারেন, রাইট? আর কল্পনাটাও আর কিছুই না, আর নিউরন কানেকশন মানে কি? ইটস অল ইলেকট্রিক্যাল কানেকশনস, রাইট? তো বেসিক্যালি এভরিথিং, যেটা নিকোলা টেসলা উনি বলেছেন, আই এম ইলেকট্রিসিটি, রাইট? তো বেসিক্যালি সব কিছুই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা একটা ফর্ম অফ এনার্জি যেটা আমাদের ব্রেনে ঢুকছে, কিন্তু ফাইনালি কনসিয়াসনেস ইজ সাম ফর্ম অফ দ্যাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে উচ্ছিষ্ট বল ও অথর্ববেদে ওই থ্রু অপারেশনাল প্রিন্সিপালস নিয়ে বলা হলো। তো এটাই হচ্ছে মানে লাইক অদ্বৈত বেদান্তের এটা, মানে এটা খুবই মানে বেসিক ব্যাপার, রাইট? যে উই আর ট্রাইং টু
রিয়ালাইজ হোয়াট ইজ দ্যাট ওয়ান, এই যে তৎ একম যেটা বলে সেটা কী, রাইট? এখন অনেকে অনেকভাবে এটা বিশ্লেষণ করেছেন বা করেন, রাইট? আমরা এটাকে ওই জগদীশ বোসের বা নিকোলা টেসলা এবং নিকোলা টেসলার এই কারণে বললাম যে বিবেকানন্দের লেখাতে অনেকবার ওনার নাম পাওয়া যায়, এবং নিকোলা টেসলার সাথে দেখা হওয়ার পর থেকে বিবেকানন্দের এই আকাশ প্রাণ এইসব নিয়ে কিন্তু হি স্পিকিং মাচ মোর কনফিডেন্টলি। আমি ওই ওটা পুরো স্টাডি করেছিলাম, রাইট? যেটা নিকোলা টেসলা দেখার আগে আকাশ প্রাণ নিয়ে যেভাবে কথা বলতেন, ওনার সাথে দেখা হওয়ার পর থেকে বিবেকানন্দের যেভাবে কথা বলছেন, রাইট, একটু ডিফারেন্ট হয়ে গেল। ওটা একটা সায়েন্টিফিক একটা ব্যাপার চলে আসলো, রাইট? তো আমরা একটা ওই সায়েন্টিফিক একটা প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা একটু চেষ্টা করলাম অদ্বৈত বেদান্তের একটা সামান্য একটা অংশ ওটা করার। এটার যদি পরের সময় হয়, এটার পরের পোর্শনটা আমরা আলোচনা করব। আজকে তাহলে এতটুকুই।